ওকে, তো তুমি হচ্ছ স্নেহা ঘোষ, তাই তো? ঘোষ তোমার স্যার নেম। ওকে ভাই, তোমার তাহলে কলেজের নাম বলেছিলে আমাকে, আমি ফর্মটা দেখিনি এখনো তোমার, ওরা দেখেছে। দাঁড়াও, শুনতে পাচ্ছি না। কি কলেজ বলেছিলে? মাইকটা অন করো, মাইকটা অন করো। এবিএনশিল কলেজ। ওকে, তো এটা বোধহয় নিশ্চয়ই কোচবিহারের মধ্যেই নাকি, মানে ওই শহরের মধ্যে? ওকে, তো কোচবিহার শহরে আমার একবার যাওয়া হয়েছে, 2022 সাল নাগাদ বোধহয় গেছিলাম আমি। যাই হোক, ভালো শহর, রাজার বাড়ির বোধহয় পাশেই নাকি ওদিক সেই। ওকে, রাজার একদম কাছে। ওকে। তো আজ তাহলে তোমার সিলেবাসটা তুমি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমার দেখতে কলেজ, পাচ্ছি। কলেজে ক্লাস চলছে তোমার, তাই তো? কলেজে শুরু হয়ে গিয়েছে। কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে কি কি পড়িয়েছে আগে বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ সিলেবাস সব নতুন হয়েছে, সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস নতুন হয়েছে। তোমার কলেজে কি পড়িয়েছে তোমাকে বলো। ইকুয়ালিটির টপিক দুটো পড়িয়েছিল। কোন দুটো? তোমার শব্দ আসলো না, সাউন্ড আসলো না। কোন দুটো? লিবার্টি আর ইকুয়ালিটি, লিবার্টি আর এই ইকুয়ালিটি। টপিক দুটো। লিবার্টি আর ইকুয়ালিটি রয়েছে তোমার ইউনিট 5-এ। লিবার্টি, ইকুয়ালিটি, হ্যাঁ, জাস্টিস, হ্যাঁ। পাওয়ার, অথরিটি, লেজিটিমেসি, রাইট অ্যান্ড ডিউটিস। ওকে, তো তোমার এগুলো বড় বিশেষ কোনো আলোচনা নয়, ছোট ছোট কিছু আলোচনা। বাট তোমার এখানে ইউনিট, তাহলে তোমার সিলেবাসে যেটা আমি দেখতে পাচ্ছি, ইউনিট 1 থেকে ইউনিট একেবারে 8 পর্যন্ত, রাইট? ইউনিট 1 হ্যাঁ, থেকে ইউনিট 8 পর্যন্ত এগুলো তোমার পরীক্ষায় থাকবে, তাই তো? হ্যাঁ। এবার তোমাকে বলেছে কোয়েশ্চেন্সের প্যাটার্ন কি হবে, মানে 5 মার্কস, 10 মার্কস, 15 মার্কস, 1 মার্কস, 2 মার্কস, কত হবে কিছু বলেছে এগুলো? হ্যাঁ, বলেছিল। কি কি বলেছে বলো, কত মার্কের কোয়েশ্চেন্স সে আসবে? 15 মার্কসের তিনটে থাকবে। 15 মার্কসের আর তিনটে। 6 মার্কস 15 তিনটে। 15 তিনটে, আর আর 6 মার্কসের কত বললে? তোমার নেটওয়ার্ক কাটছে বলে। 5টা। তাহলে 15 মার্কসের হচ্ছে তিনটে হলে 3, 15, 45, আর এদিকে হচ্ছে 5, 6, 30। 45 আর 30-এ হচ্ছে তোমার 75, আর 25 কোথা থেকে দেবে? আর 10 নাম্বার তো 3 নাম্বারের বোধহয় 5টা। 3 নম্বরের 5টা, 3 5-এ 15। আচ্ছা, তাহলে হয়ে গেল তোমার 90। আর 10 নম্বর? যে প্র্যাকটিক্যাল আর যে সিসি, এটা ক্লাস ইভ্যালুয়েশন এরকম কিছু। আচ্ছা, সেমিস্টার 1 এখানে লেখা আছে অবশ্য, ফুল মার্কস 75 প্লাস 10 প্লাস 10 প্লাস 5, রিটেন 75, প্রজেক্ট 10, আর সিই 10, অ্যাটেন্ডেন্স 5। তাহলে তোমার রিটেন হচ্ছে 75। ওকে, তাহলে তো থাকছে না বাবু আর এখানে। তুমি বললে 15 5টা, তিনটে, 15 যদি তিনটে হয় তাহলে 45, 5-এর যদি 6টা হয় তাহলে 30, 5, তাহলে এদিকে তোমার হয়ে গেল কিন্তু 75। 75 তো ওখানেই হয়ে গেল, তাহলে তিনগুলো কোথা থেকে দেবে? তিনগুলো কি ইয়েতে আসবে, ইন্টারনালে, প্রজেক্টে নাকি? এরও দুটা, ওখানে 30 আর 6-এর 30। আর এদিকে ও 15 দুটো, 15 দুটো বললে। 3-এর 5টা, 3 5 15। 15 দুটো তাহলে, তাই তো? 15 দুটো, ওকে। তাহলে 30, ঠিক আছে। 30 30 60, আর এদিকে হচ্ছে 3 5-এ 15, রাইট, এবার হচ্ছে 75, ঠিক। তাহলে তোমার 15, 5 আর 3, এটা দিয়েছে তোমার প্যাটার্ন। ওকে, ফাইন। তাহলে এটাতেই আমি ফোকাসটা করব 75-এ, ঠিক আছে। এবার তোমার এখানে সব ডিভাইড করে দিয়েছে কোনটা থেকে কত নম্বর আসবে। নাম্বার অফ লেকচার্স 90। ও আচ্ছা, 10টা করে লেকচার, এগুলো এক একটা টপিক থেকে 10টা করে লেকচার, 10, 20, 30, 40, 55, 10, 20, 30, 40, 40, 40, 55, 65, 75, 85, 90। ওকে, টোটাল 90টা ক্লাস লেকচার তোমার আছে। তাহলে তোমাকে টোটাল 90টা ক্লাস লেকচার দেবে। 90টা ক্লাস লেকচারে তুমি, তোমাদের 40 মিনিটের ক্লাস নাকি 45 মিনিট? কত মিনিটের ক্লাস? 1 ঘন্টাও হয়, 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও হয়। আগের দিন তো 2 ঘন্টা লেকচার দিয়েছিল। তাহলে দুটো ক্লাস ছিল নিশ্চয়ই।
সেটা হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে পরীক্ষা চলছিল বলে হয়তো দেরি হয়েছে নাকি। হ্যাঁ, তোমাদের ক্লাস রেগুলার হচ্ছে তাহলে? রেগুলার হচ্ছে? হ্যাঁ, ওকে, তাহলে তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাস হচ্ছে বলে ছুটি নেই কিছু? না না, ছুটি নেই। এখানে ক্যালকাটাতে আবার ছুটি রয়েছে। ক্যালকাটাতে ফোর্থ সেমিস্টারের ক্লাস চলছে, পরীক্ষা চলছে বলে ওদের একদিনই ক্লাস হয়েছে। তারপর এখন তাদের নেক্সট ক্লাস হবে, মোটামুটি ধরে নাও আরও 10-12 দিন দেরি আছে। সো তারপরেই তাদের শুরু হবে। যাই হোক, তাহলে তোমার 75 বুঝে গেলাম ব্যাপারটা, তাহলে যেভাবে পড়াতে হবে। তাহলে এই তোমার 8টা পেপারই রয়েছে, 7টা পেপার, 8টা এখানে 8 নম্বর, 7টা টোটাল তোমার 7টা পেপারই রয়েছে এখানে, তাই তো? মানে ইউনিট, পেপার তো না, ইউনিট। পেপারে একটাই হবে নাকি পেপার কটা হবে কিছু বলেছে? কটা পেপারে পরীক্ষা হবে? পেপার কটা হবে কিছু বলেছে? না, বলেনি। ওকে, কিন্তু পেপার তো আমি এখানে একটাই দেখতে পাচ্ছি, এখানে ডিভিশনটা করিনি। দেখা যাক, কি তুমি এটা খোঁজ নিও যে পেপার কি একটাই হবে। পেপার এখানে তো শুধু এটাই রয়েছে, পেপার নাম্বারও নেই পেপারে। পেপার শুধু লেখা রয়েছে বেসিক কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অফ পলিটিক্যাল সায়েন্স, তার মানে একটাই হবে হয়তো তোমার পেপার। হুম, এই আর কি, ভালো। তাহলে তোমাকে আজ যেটা পড়াবো, তোমার তো তাহলে তুমি বললে যে লিবার্টি ইকুয়ালিটি জাস্টিস, লিবার্টি ইকুয়ালিটি হয়েছে তোমার, তাই তো? এটা বললে। এবার তুমি হ্যাঁ, বলো যে তোমাকে ক্লাসে যিনি পড়িয়েছেন স্যার বা ম্যাম, তো কি পড়িয়েছেন এবং তুমি কি বুঝেছো। না বলতে পারলেও অসুবিধে নেই, তুমি বলো যে তুমি বুঝতে পেরেছো কিনা এবং অসুবিধে কোথায় হয়েছে সেটা আমাকে আগে বুঝতে দাও। কিন্তু আমি যাইনি সেদিন, আর লিবার্টিতে গেছিলাম। হুম। ওই পিডিএফটা, একটা বই পড়িয়েছিলেন তো, পিডিএফটা দিয়েছিল। হুম। তো উনি বুঝিয়েছিলেন ওই স্বাধীনতার ব্যাপারে, মার্ক্সবাদ আর ওই মার্ক্স আর মিলার কি কি বলেছিলেন, এগুলো দিয়ে বুঝিয়েছিলেন। বইটা থেকে যা বুঝলাম। হুম। হুম। ওকে, তো মার্কস আর মিলার তো নেই, শুধু আরও মিলার তো না, বোধহয় জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল বাংলা বই দিয়েছিল নাকি ইংলিশ? হ্যাঁ, বাংলাদেশ। ওকে, তো জন স্টুয়ার্ট মিল হতে পারে এটা। তো যাই হোক, তোমার আগে এই সিলেবাসে পরীক্ষা বোধহয় একটা বছরে হয়েছে, মানে এর আগের বছরে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটাই বোধহয় এই সিলেবাসে হয়েছে। কাজেই তুমি লাইব্রেরিতে গিয়ে কোয়েশ্চেন্সগুলো তুলে নিও, যে কোয়েশ্চেন্সটা এসেছিল, তাহলে তুমি একটা ধারণা পাবে, আন্দাজ পাবে যে তোমাকে কিভাবে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? যে কিভাবে তোমাকে রেডি হতে হবে একটা ধারণা পাবে, এবং সেগুলোকে বাদ দিয়ে পড়লে তুমি তাড়াতাড়ি কমন পাবে। খুব কম পড়েই তুমি অনেকগুলো কমন পাবে। ঠিক আছে? সো এটা তোমার জন্য হেল্পফুল। কোশ্চেন গুলো দেবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেবে গ্রুপে। গ্রুপে দেবে? ম্যাডাম দেবেন না স্যার? আচ্ছা, স্যার দেবে। ওকে। ওকে, তো যাই হোক, যেটা বলার তোমাকে সেটা হচ্ছে যে তাহলে আমাকে বলো যে তোমার যদি কোনো চয়েস থাকে সেটা বলো, যে আমি কোথা থেকে শুরু করলে তোমার সুবিধা হবে, বা তুমি যদি তোমার কোনো ডাউটস থাকে যেটা তুমি বুঝতে পারোনি ক্লাসে, সেখান থেকেও জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। যে বুঝতে পারোনি সেটাও হতে পারে, যে কোনো কিছু, তোমার নিজস্ব যদি চয়েস থাকে। একাডেমিক ডিসিপ্লিন বলতে তো দৃষ্টিভঙ্গি বুঝিয়েছে। হুম। মানে একাডেমিক ডিসিপ্লিনের দৃষ্টিভঙ্গি কিছু নেই, দৃষ্টিভঙ্গি নিচের পার্টটা, সেকেন্ড ইউনিটে যেটা রয়েছে সেটা দৃষ্টিভঙ্গি। মডার্ন। হুম। তুমি যদি আরও ডিটেলসে সিলেবাসটা পাও তাহলে নেবে, হ্যাঁ। মানে অনেক সময় হয় কি, এই কলকাতার বাইরের কলেজগুলোতে একটা ট্রেন্ড দেখেছি, সেটা হচ্ছে তারা মোটামুটিভাবে না বলে দেয়, তারা মোটামুটিভাবে বলে দেয় যে কোন পার্টটা থেকে, যেমন ক্লাস 12-এ বোধহয় তোমাদের ছিল এইরকম, যে কোন ইউনিট থেকে বড় প্রশ্ন হবে, কোন ইউনিট থেকে ছোট প্রশ্ন হবে, কোন ইউনিট থেকে শর্ট প্রশ্ন হবে, এগুলো তারা বলে দেয়। ঠিক আছে? সো
তুমি একবার ওটা আরও একবার জিজ্ঞেস করো যে এর বাইরেও কি আরও অন্য কিছু আছে সিলেবাসের সাথে, যেটা কোয়েশ্চেন্স ব্যাংক টাইপের হয় অনেক সময়। তো এই ধরনের কি কিছু আছে কোয়েশ্চেন্স ব্যাংক? তো কোয়েশ্চেন্স ব্যাংক যদি তাদের কাছে থাকে এবং যে সেটা যদি তারা যদি তোমাকে প্রোভাইড করে, তাহলেও তোমার পড়াশোনাটা আরও অনেকটা ইজি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে কী পড়তে হবে আর কতটা পড়তে হবে। ঠিক আছে? আদারওয়াইজ এই টপিকগুলো অনেক বড়, অনেক কিছুই তোমাকে পড়তে হবে, রাইট? আমি শুধু এখানে 10টা লেকচার তোমাকে বলেছে, বাট 10টা লেকচারের প্রয়োজন পড়ে না এই টপিকটা থেকে, এই প্রথম ইউনিটটা। এবং বিশেষ কোনো প্রশ্ন এখান থেকে কিন্তু দেয় না পরীক্ষায়, বিশেষ কোনো প্রশ্ন এখান থেকে দেয় না। এখান থেকে খুব সহজ কিছু প্রশ্ন করে, বা ছোটো মার্কের, এই যে 3 নাম্বারের বললে 3 নাম্বারের প্রশ্ন হতে পারে। সো আমি এখন এটাকে জাস্ট হালকা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচের পার্টগুলো আগে শেষ করে নিই, যেহেতু বড় প্রশ্ন আসবে না। নিচের পার্টগুলো আমরা আগে শেষ করে নিই, তারপরে আমরা আবার ফিরে এসে শুরু করে মানে উপরেরটা শুরু করবো, 1 নাম্বারটা। ঠিক আছে? সো এখানে আগে মোটামুটি একটা ধারণা, তোমার কি ক্লাস 12-এ বা 11-12-এ কি পলিটিক্যাল সায়েন্স ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল। ওকে। তো তুমি নিশ্চয়ই টিউশন পড়তে সেখানে। হ্যাঁ পড়েছি। তো সেখানে সেই স্যার তোমাকে এখন আর পড়াচ্ছেন না, মানে তোমাদের বিএ ক্লাসের জন্য? না, উনি 11-12 পড়ান। ওকে, ওকে। আর তোমাদের কলেজের টিচাররা কেউ পড়াচ্ছে না? কলেজের টিচার একজন পড়াতেন, উনি বর্তমানে টিউশন ছেড়ে দিয়েছেন, আর ট্রান্সফারের জন্য বোধহয় অ্যাপ্লাই করেছেন, তো ওর জন্য পড়ানো ছেড়ে দিয়েছেন। কি নাম আর ওনার? বাকি কি নাম? কারা কারা আছেন কলেজে? হ্যাঁ হ্যাঁ। দাস। তোমার নেটওয়ার্ক কাটছে, আমি শুনতে পেলাম না। শ্যামল দাস। শ্যামল দাস। ওকে। আর কে আছেন তোমাদের কলেজে টিচার? চন্দ্রশেখর পণ্ডিত আছেন, এইচওডি। চন্দ্রশেখর। আর রামচন্দ্র প্রামাণিক উনি আছেন। রামচন্দ্র প্রামাণিক। ওকে। আর পঙ্কজ দাস বলে একজন আছেন, উনি ইনস্টিটিউটে কাজ করছেন। কে আছেন কি বললে? পঙ্কজ দাস বলে একজন আছেন, ইন্টার্ন হিসেবে কাজ করছেন এখন। পঙ্কজ দাস, আচ্ছা। ইন্টার্ন হিসেবে কাজ করছেন। ইন্টার্নশিপও হয়? জানা ছিল না আমার। ও বোধহয় বিএডের নাকি? না, বিএডে তো হয় না। ও কিসের হবে তাহলে এটা? ইন্টার্ন স্যার আসবে, তারপর উনি হয়তো পিএইচডির জন্য ছেড়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, ভালো। যাই হোক, তাহলে এখানে মোটামুটি নজর রাখো প্রথম পার্টটাতে। 10টা লেকচারের প্রয়োজন পড়বে না, হালকা করে আজকে ওটাই বুঝিয়ে দিচ্ছি। নেক্সট দিন থেকে আমরা অ্যাপ্রোচের পার্টগুলোতে ঢুকবো, কারণ ওখান থেকেই তোমার বড় প্রশ্নগুলো আসবে মেজরলি। ঠিক আছে? প্রথম এখানে বলেছে, দেখো, একাডেমিক ডিসিপ্লিন। একাডেমিক ডিসিপ্লিন মানে হচ্ছে যে আমাদের যে এই শিক্ষামূলক যে নীতি বলতে পারো, বা বলতে পারো যে মানে কি বলবো, ডিসিপ্লিনকে বাংলায় বলা হয় ডিসিপ্লিনকে বাংলায় বলা হয় ডিসিপ্লিন, এত বাংলা ওয়ার্ডও আমি জানি না। একাডেমিক ডিসিপ্লিনকে বলা হয়, ডিসিপ্লিন মানে হচ্ছে একটা, ধরে নাও, একটা নিয়ম শৃঙ্খলা। ঠিক আছে? তো এই সাবজেক্টটার, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষাগত বা অধ্যয়ন ভিত্তিক একটা শৃঙ্খলা কী হতে পারে, শৃঙ্খলা কী হতে পারে, তো ওটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে বেসিক্যালি। ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, যে পলিটিক্যাল সায়েন্স একটা শৃঙ্খলা বা একটা নির্দেশ হিসেবে কিভাবে তার উন্নতি হয়েছে, অর্থাৎ ইভলিউশনসটা জানতে চেয়েছে, এই বিবর্তনটা কিভাবে হয়েছে। বিবর্তন অর্থাৎ শুরুতে কি নিয়ে তারা আলোচনা করেছিল, আর আজ যেখানে আমরা এসে দাঁড়িয়ে আছি সেখানে এসে তারা কি আলোচনা করছে, তো তার মধ্যে কি কোনো বিশেষ পার্থক্য দেখা যাবে? অর্থাৎ তাদের এই জার্নিটা, সেই জার্নির মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা? তাহলে পার্থক্য থাকলে বা কী কী ছিল সেগুলো এখানে কিন্তু জানতে চেয়েছে। তো ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, তো শৃঙ্খলা হিসেবে কিভাবে একটা তার পলিটিক্যাল সায়েন্সের উন্নতি হয়েছে সেটা জানতে চেয়েছে, নাম্বার 1। নাম্বার 2 বলেছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। নেচার মানে হচ্ছে প্রকৃতি, স্কোপ মানে হচ্ছে এখানে ক্ষেত্র। তাহলে প্রকৃতি এবং ক্ষেত্র, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং ক্ষেত্র, এই সমস্ত আলোচনাগুলো তুমি তোমার 11-12-এর বইয়েও পেতে পারো। আমি জানি না তোমাদের বইগুলোতে আছে কি না, বাট আমরা যখন পড়েছিলাম তখন এই সমস্ত আলোচনাগুলো
সেই বইগুলোতেও ছিল, তো সেখান থেকেও তুমি এটা পড়ে নিতে পারো। এবং পলিটিক্যাল সায়েন্স সবই একই, ঠিক আছে, চিন্তার কিছু নেই, যে কোনো বই ফলো করতে পারো, অসুবিধে নেই। ছোট বই, ছোট ক্লাসের বই হলে সেখানে অল্প কিছু লেখা থাকবে, শর্টে লেখা থাকবে। যদি বড় ক্লাসের বই হয় তো সেখানে বিস্তারিত লেখা থাকবে, আরও ডিটেলসে লেখা থাকবে, এবং টেক্সট বুক টাইপের হলে সেটা খুবই ভালো হয়, কাজে তোমার ওটা বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধাও হবে, প্লাস মুখস্থ করতে কম হবে। তারপরে বলেছে এখানে যে অর্থাৎ নেচারের স্কোপে যেটা বোঝাতে চেয়ে জানতে চেয়েছে সেটা হচ্ছে যে এর প্রকৃতিটা কেমন, মানে এর আচরণটা কেমন কাইন্ড অফ, আর এর আচরণটা যেমন সেই অনুসারে বলা যেতে পারে যে এর অ্যাপ্লিকেশনসটা ঠিক কোথায় 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 হয়, মানে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, এর আচরণটা কেমন সেটাকে বুঝে নিয়ে এর ব্যবহারটা ঠিক কোথায় হচ্ছে সেটা জানতে চেয়েছে। যে যেমন আমি একজন মানুষ, আমার একটি পার্টিকুলার আচরণ আছে কি, যে আমি হয়তো খুব শিক্ষক সুলভ আচরণ করি, হয়তো জ্ঞান দিই, কিছু কিছু বোঝাই, আমি পড়ি, আমি পড়াই, তো ফলে আমার একটা মধ্যে যে আচরণটা ফুটে ওঠে সেটা হচ্ছে একটা শিক্ষক সুলভ আচরণ। হয়তো এখন আমি টিভির সামনে বসে আছি, তোমার সামনে বসে আছি বলে এটা হচ্ছে, অন্য সময় আমার অন্য কিছু হবে, যখন ফ্যামিলির লোকের সঙ্গে সময় কাটাবো তখন হয়তো আমি পরিবারের সদস্য হিসেবে একজন, আমার হয়তো সেখানে কি হবে যে একটা আচরণ ফুটে উঠবে যে আমি ওই পরিবারের সদস্য, কাজে ওই পরিবারের মতো আমি একটা আমার নেচার দেখা যাবে সেখানে, ওই পরিবার যেটা চাই সেটার মতো করে আমার একটা নেচার তৈরি হবে, তো এটাকে বলা হচ্ছে নেচার। স্কোপটা কি, স্কোপটা হচ্ছে এটা যে আমার যে আচরণ, আমার এই আচরণটার ফলে আমি কি কি করতে পারি, আমার এই আচরণের ফলে আমি কি কি করতে পারি সেটা, তো এর ক্ষেত্রটা। তো পলিটিক্যাল সায়েন্সও তারও একটা আচরণ আছে, সেও এক ধরনের একটা তার একটা শৃঙ্খলা আছে, তাহলে সেটা বুঝে আমরা একে কীভাবে কোথায় অ্যাপ্লাই করতে পারি সেটা জানতে চেয়েছে, কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশনসটা হয়, তো সেটা জানতে চেয়েছে। পলিটিক্যাল সায়েন্সের সহজ কথায় ব্যবহারটা জানতে চেয়েছে, যে কোথায় কোথায় একে আমরা ব্যবহার করছি, কিভাবে কাজে আসছে পলিটিক্যাল সায়েন্স সমাজের উন্নতিতে, রাষ্ট্রের উন্নতিতে, পরিবারের উন্নতিতে, আমাদের হিউম্যান বিংকে জেনারেট আরও ডেভেলপ করার জন্য কিভাবে এর উন্নতি হচ্ছে সেটা জানতে চেয়েছে। থার্ড বলেছে এখানে রিলেশনস উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, রিলেশনস উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, যে অন্য যে সমাজবিজ্ঞানের, অন্য যে সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স কথার অর্থ হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের অন্য যে সমস্ত বিজ্ঞানগুলো আছে সেই সমস্ত বিজ্ঞানগুলোর সাথে এর সম্পর্কটা ঠিক কীরকম। তো সমাজবিজ্ঞান মানে আমরা পলিটিক্যাল সায়েন্স যখন পড়ছি তখন তুমি জেনে নাও যে পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি বলে একটা সাবজেক্ট আছে, তুমি নিশ্চয়ই জানবে, সোসিওলজির হচ্ছে একটা পার্ট, সোসিওলজির একটা পার্ট, তো সেই পার্টে আমরা দেখতে পাবো যে সেটা হচ্ছে মাদার বলতে পারো, সেই মাদারের মানে মাদার একটা ব্র্যান্ড বলতে পারো। তো সোসাইটির একটা, সোসাইটিকে বোঝার জন্য একটা হচ্ছে ডিসিপ্লিন হচ্ছে সোসিওলজি, তো সেটা হচ্ছে মাদার ব্র্যান্ড। কেন মাদার ব্র্যান্ড বলছি আমি, যে সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা তার বেরিয়েছে, তার মধ্যে একটা শাখা প্রশাখা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্স যেটাকে আমরা বেসিক্যালি সোসিওলজি হিসেবে কনসিডার করে থাকি, তার মধ্য থেকে অনেকগুলো বিষয় বেরিয়ে এসেছে, যেমন আমাদের পলিটিক্যাল সায়েন্স একটা বিষয়। তো এইরকমভাবে সোশ্যাল সায়েন্স বা সোসিওলজির আরও অনেক ধরনের ব্রাঞ্চ আছে, যেমন তুমি দেখবে হিস্ট্রি আছে সোশ্যাল সায়েন্সের পার্ট, বা সোসিওলজিরই কাইন্ড অফ পার্ট বলতে পারো। সোশ্যাল সায়েন্স বললে আরও অনেকটা বেটার হয়, আরও বড় মাদার একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয় সেটা। তাহলে ইতিহাসের সাথে আমাদের সম্পর্কটা কীরকম, আমাদের সম্পর্ক এখন পলিটিক্যাল সায়েন্সের থেকেও আরও একটা আবার ব্রাঞ্চ বেরিয়ে গেছে যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আরও একটা ব্রাঞ্চ বেরিয়েছে যেটাকে বলা হচ্ছে জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আরও একটা ব্রাঞ্চ বেরিয়েছে সেটাকে বলা হচ্ছে ফেমিনিজম বা উইমেন স্টাডিজ। তো সেইটার সঙ্গে আমাদের আচরণ কেমন, তো এইরকমভাবে তুমি দেখবে যে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সোশ্যাল সায়েন্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো তার শাখা প্রশাখা আছে। তো পলিটিক্যাল সায়েন্স একটা হতে পারে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলো যেমন হতে পারে, তেমনি তুমি দেখতে পাবে হিস্ট্রি হতে পারে, তেমনি তুমি দেখবে সেখানে লিঙ্গুইস্টিক হতে পারে, তেমনি তুমি দেখবে যে সেখানে আর কি বলবো যে আরও মানে আর্টসের তো আরও অনেক সাবজেক্ট আছে, যেমন জিওগ্রাফি হতে পারে, জিওগ্রাফি। তারপরে ধরে নাও আমাদের এখানে জিওগ্রাফির পাশাপাশি আর কি আছে সোশ্যাল সায়েন্সে ফিলসফি আছে, হ্যাঁ, ইকোনমিক্সও আছে সোশ্যাল সায়েন্সের মধ্যেই পড়ে, তারপরে অ্যানথ্রোপোলজি আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের বলা যেতে পারে সোশ্যাল সায়েন্সের মধ্যে বিলং করে। সোশ্যাল সায়েন্সের মধ্যে এগুলো বিলং করছে
সোশ্যাল সায়েন্সের মধ্যে এগুলো বিলং করছে। ওকে, সোশ্যাল সায়েন্সের মধ্যে বিলং করছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিসিপ্লিন, তারা আলাদা আলাদা বিষয় নিয়ে চর্চা করে, কিন্তু আমাদের তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। কেন? তার কারণ আমরা যেটা পলিটিক্যাল সায়েন্স বলছি সেটা সোসাইটির একটা বিষয়, এটা একটা দেশের বিষয়। তো পলিটিক্যাল সায়েন্সকে কমপ্লিটলি এই সমস্ত সাবজেক্টগুলোর যে ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনগুলো থেকে কমপ্লিটলি ডিফারেন্ট করে কিন্তু চিন্তা ভাবনা করা কখনো পসিবল নয়। আমরা হয়তো আমাদের জায়গাটাকে আলাদা করে হয়তো বের করে নিয়েছি, রাষ্ট্রবিজ্ঞানের হয়তো রাষ্ট্রকে নিয়ে চর্চা করা, সমাজকে নিয়ে চর্চা করা, মানুষের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা, তাদের স্বাধীনতার বিষয়টিকে কল্পনা করা, তাদের মধ্যে কতটা ইকুয়ালিটি আছে এগুলোকে চিন্তা ভাবনা করার জায়গাটাকে আমরা হয়তো অনেকটা হয়তো ডেভেলপ করেছি সেপারেটলি। ওকে, বাট এটাকে কোনোভাবেই ইকোনমিক্স থেকে সেপারেট করা যাবে না, জিওগ্রাফি থেকে সেপারেট করা যাবে না, হিস্ট্রি থেকে সেপারেট করা যাবে না, সোশিওলজি থেকে সেপারেট করা যাবে না, ফিলোসফি থেকে সেপারেট করা যাবে না, ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে কখনোই সেপারেট করা যাবে না, প্লাস অ্যানথ্রোপোলজির মতো সাবজেক্ট থেকে কখনো সেপারেট করা যাবে না। তো তাহলে ওরাও একটা ডিসিপ্লিন, ওদেরও একটা এরকম বেস তৈরি হয়ে আছে, একটা বড় মেজরিটি অফ জায়গা সেখানে রয়েছে যারা ওটা নিয়েই চর্চা করে। বাকি যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা অন্যান্য সাবজেক্টের মধ্যে এইরকমভাবে ডিভাইড হয়ে গেছে। তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ইন্টার রিলেশনস রয়েছে, ইন্টার রিলেশনস। এবং এখনকার দিনে তুমি দেখবে, আমি জেএনইউতে গেছিলাম এই কিছুদিন আগে দিল্লিতে, সেখানে আমি দেখলাম যে যখন আমার এই স্টুডেন্টটি ক্লাস করছে তখন আমি গিয়ে জানতে পারলাম যে তার ক্লাসে সেখানে মানে পরিচয় হলো কিছু ছেলের সঙ্গে তাদের ক্লাসেই, যে তারা তিনজন সেখানে আছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, তার মানে তারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারা জয়েন্ট দিয়েছে, দেওয়ার পর তারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চান্স পেয়েছে। তাহলে জেএনইউতে গিয়ে তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে ঠিকই, করলেও তারা আজকে দেখা যাবে যে তারা প্রথম তিনটে বছর তারা কি করবে, প্রথম তিনটে বছর তারা কি পড়বে, প্রথম 3টে বছর তারা পড়বে ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো তাদের পড়তে হবে। পরের 2 বছর তাদেরকে আর্টসের বা সোশ্যাল সায়েন্সের অনেক কিছু সাবজেক্ট তাদেরকে কিন্তু পড়তে হবে। তো তার মধ্যে তারা অনেক অপশানস দিয়েছিল তাদেরকে এই সমস্ত সাবজেক্টগুলো থেকে, তো সেখান থেকে তারা চুজ করেছে ইন্টারন্যাশনাল রিলেশনস। কারণ জেএনইউতে ইন্টারন্যাশনাল রিলেশনস খুবই ভালো একটা সাবজেক্ট, তো সবাই ইন্টারন্যাশনাল রিলেশনসকে চুজ করেছে। এবং এটা অনেক বেশি এখনকার দিনে, যেহেতু আমরা গোটা বিশ্বের সাথে সম্পর্ক রেখে চলছি এবং কারো সাথে কারো সম্পর্ক আজকে আমরা ব্রেক করতে যেহেতু পারবো না, স্বাভাবিকভাবেই এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, তো তারা চুজ করেছে ইন্টারন্যাশনাল রিলেশনস। তাহলে বুঝতেই পারছো যে ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডেও বা পিওর সায়েন্সের ফিল্ডেও আজকে কি হচ্ছে, আজ কিন্তু এই সোশ্যাল সায়েন্সকে পড়ানো হচ্ছে। তার কারণ কি? তার কারণ সায়েন্সকে ওরা যতই ডেভেলপ করে নিক, ওরা যতই এখানে চাঁদে পৌঁছে যাক, যতই সেখানে ওরা সায়েন্স বা টেকনোলজি ডেভেলপ করে সেখানে হয়তো তারা সূর্যের কাছে পৌঁছে যাক, তারা মঙ্গল গ্রহে পৌঁছে যাক না কেন, কথাটা হচ্ছে যে তারা কতটা ডেভেলপ করতে পারবে এবং সেই ডেভেলপমেন্টটা জনগণের কাজে আসবে কি না সেটা নির্ভর করছে কিন্তু আমাদের সোসাইটির উপরে, আমাদের সোসাইটির মানুষজনের উপরে। তোমার নেটওয়ার্কের ইস্যু হলে ভিডিওটা অফ করে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলে এটা আজকের দিনে সোশ্যাল সায়েন্সের এই বিষয়টি আজকের দিনে কি হয়েছে, এই পার্টিকুলার সাবজেক্টটি কিন্তু অন্যান্য সমস্ত সাবজেক্টের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো একটা গভীর রিলেশনস এদের মধ্যে আছে, একটা আন্তর সম্পর্ক বলা যেতে পারে সেটা রয়েছে, এবং এটাকে ব্যালেন্স করেই তারা এগোনোর চেষ্টা করছে। যাই হোক, এগুলোই আমরা বোঝার চেষ্টা করব যে রিলেশনসগুলো কীরকম অন্যান্য সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোর সঙ্গে। তাহলে প্রথমে আলোচনাটা শুরু করি এখানে। এতটা বোঝা গেছে তো, যেগুলো বললাম এতটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যাঁ, বুঝেছি। ওকে, তাহলে এবার দেখো এখানে কি বলছে, একাডেমিক ডিসিপ্লিনে ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন বলছে, ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, যে একটা শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে তার উন্নতি ঘটেছে সেটা জানতে চেয়েছে। তাহলে সবার আগে এখানে জেনে নাও যে তার যে উন্নতি, মানে তার যে শুরুটা, তুমি এগুলো খাতা বের করে লিখতে পারো, মোবাইলটা ওখানে হ্যাং করে দাও কোথাও সামনের দিকে করে দিয়ে তুমি খাতা পেন নিয়ে বসো, কিছু কিছু বিষয় বলছে এগুলো নোট করে নেবে, কারণ এগুলোই বারবার রিপিট হবে, তোমার এগুলো কাজে আসবে আগামী দিনে। তুমি যেহেতু এন্ট্রান্স দেবে, মাস্টার্সে ভর্তি হবে, তো এগুলো তোমাকে এখন থেকে নোট করতে থাকলে তোমার পরে গিয়ে ভীষণ কাজে আসবে এগুলো, ঠিক আছে?
এবং তাছাড়াও আগের সেমিস্টার যেগুলো আছে, এর আগে যে এরপরে যে সেমিস্টারগুলো পাবে তুমি, সেই সেমিস্টারগুলোতেও এই একই কথা রিপিট হবে, একই বিষয় রিপিট হবে। দেখবে যখন থিঙ্কার ওয়াইজ পড়ানো হবে, যখন থিওরি পড়ানো হবে, আরও অনেক থিওরি আছে, যখন পড়ানো হবে তখন এই শব্দগুলোই রিপিট হবে। কাজেই খাতা পেন নিয়ে বসবে, সুন্দর করে নোট করবে, তোমারই এটা কাজে আসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানের জন্মটা কখন হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানের জন্মটা হলো মোটামুটিভাবে, তুমি বুঝে নাও যে আজ থেকে, রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হয়েছে মোটামুটিভাবে আজ থেকে বলতে পারো, মানে এটা তো আধুনিক যদি বলি, সময় পিরিয়ডের, টাইম পিরিয়ডের যদি কথা বলি, তাহলে তো এটা শুরু হয়েছে আমাদের এই ধরে নাও আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলিকে নিয়ে ডিসকাস করা হয়, যে সমস্ত বিষয়গুলিকে নিয়ে প্র্যাকটিস করা হয়, চর্চা করা হয়, সেই সমস্ত বিষয়গুলোর দিকে যদি তুমি নজর রাখো, তাহলে দেখবে যে আজ থেকে প্রায় 2500 বছর আগে, এগুলো নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছিল। কোন চর্চা? না সেই চর্চা রাষ্ট্রবিজ্ঞান যেটা আজ নিয়ে করছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুটা কি তাহলে? রাষ্ট্রবিজ্ঞান বললে যে শব্দগুলো মাথায় আসে, সেগুলো হচ্ছে রাষ্ট্র, সমাজ, জনগণ, সরকার এবং এদের নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক। এবং এই সম্পর্কে অবশ্যই ফোকাস করা হয় তাদের স্বাধীনতা কতটা বৃদ্ধি পেল, আর তাদের নিজেদের কতটা সমতা নিজেদের মধ্যে আছে, ইকুয়ালিটি কতটা আছে, তারা ইকুয়াল কিনা, এগুলো। তাহলে এই শব্দগুলো কিন্তু বারে বারেই ঘুরিয়ে ফিরিয়ে চর্চা হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান বললে তুমি বারে বারেই শুরু থেকে শেষ পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সে তুমি এই শব্দগুলোকেই পাবে। এই শব্দগুলোকে কেন্দ্র করে বিভিন্ন থিওরি তৈরি হয়েছে। তো সেই সমস্ত থিওরিজগুলো তোমাকে পড়তে হবে। এখানে আমরা কি দেখতে পাবো? তাহলে এখানে আমরা দেখতে পাবো যে রাষ্ট্রবিজ্ঞান যখন বলছি, তখন রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্র, রাজনীতি, সরকার, সমাজ, স্বাধীনতা, সাম্য, এই সমস্ত শব্দগুলোকে বোঝানো হচ্ছে। এবার আজ থেকে 2500 বছর আগে যখন এই চর্চাটা শুরু হয়েছিল, তখন শুরু হয়েছিল এই চর্চাটা প্রথম, যে রাষ্ট্রকে কিভাবে আদর্শবাদী রাষ্ট্র তৈরি করা যেতে পারে, সেই চর্চাটা শুরু হয়েছিল। তাহলে আজ থেকে 2500 বছর আগে আমরা এর উত্থানটা দেখতে পাবো, এর প্রথম এমার্জেন্সটা দেখতে পাবো কোথায়? না তুমি ইউরোপে একটা দেশ খুঁজে পাবে যার নাম হচ্ছে গ্রিস। তখন এটাকে গ্রিক বলা হতো। তো গ্রিসে তুমি দেখতে পাবে এর উত্থান তুমি পাবে, এখানে এর জন্মটা হয়েছিল, গ্রিসে এর জন্ম হয়েছে, গ্রিস। তাহলে গ্রিসে যখন এর জন্ম হয়েছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? বেসিক্যালি গ্রিসে যখন এর জন্ম হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি গ্রিসে যখন এর জন্ম হয়েছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? গ্রিসে যখন জন্ম হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রিসে সেই সময় ছোট ছোট কতগুলো কিন্তু ওই নগর রাষ্ট্র বলা হতো, এগুলোকে বাংলা ইংলিশে বলা হয় সিটি স্টেট, মানে ছোট্ট একটা শহর, সেই শহরটাই রাষ্ট্র বলে কনসিডার হতো। ধরে নাও তোমার এই যে কোচবিহারের যে টাউনটা যেটা আছে, তো সেই টাউনের মধ্যে যতগুলো মানুষ বসবাস করে তাদেরকে নিয়েই এখানে একটা ছোট্ট দেশ গড়ে উঠতো, অর্থাৎ যেটাকে আমরা রাষ্ট্র বলি, স্টেট। তো এই কোচবিহারটাকে নিয়ে, কোচবিহারের শহরগুলোকে শুধু বলছে, শহরের এলাকা যেটা কোচবিহার সদর শহর যেটা তোমাদের, তো ওই এলাকাটাকে নিয়ে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে সেখানে একটা শহর গড়ে উঠেছে। তো তখন কি হতো? তখন দেখতে পাবো আমরা, তো তখন তো এতটা মানুষ সিভিলাইজড হয়নি, এত টেকনোলজি, এত সায়েন্স তখন প্রোগ্রেস করেনি। তো তখন মানুষ কি করতো? ওই পাহাড়ের গুহাতে বসবাস করতো, মাটির নিচে সেখানে অনেক সময় বাড়িঘর বানাতো, অনেক সময় দেখা যেত মাটির উপরে ছোট ছোট ঘর করে তারা বসবাস করতো। তো এগুলো আজকের দিনে যেগুলোকে আমরা কুড়ে ঘর হিসেবে দেখতে পাচ্ছি, আজকের দিনে আমরা যেগুলোকে গুহা বলছি, সেই সমস্ত গুহাতে তারা বসবাস করত। এবং তারা তাদের নিজেদের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে তারা কি করত? নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করে, যেমন আমরা একটা পরিবারের মধ্যে কি করি, আলাপ আলোচনা করি, বা কলেজে ওই বন্ধু বান্ধবরা কোনো কোথাও গেলে একসঙ্গে নিজেরা আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিই, তারপরে সেটা করি। ঠিক একই রকমভাবে সকলে মিলে আলাপ আলোচনা করে সেখানে কিন্তু এখানে সমস্ত কিছুর সিদ্ধান্ত নেওয়া হতো, যে সেখানে কে কৃষিকাজ করবে,
কে সেখানে নিরাপত্তার কাজে কে থাকবে, কে দেশটা শাসন করবে, দেশ শাসনের নীতি কী হবে, ঠিক আছে, এই সমস্ত পলিসিসগুলো সেখানে কিন্তু বসে ডিসাইড হতো। সেখানে সেই সময় আমরা দেখতে পাবো যারা শিক্ষিত ছিল, যারা সচেতন ছিল এবং যাদের কাছে সম্পত্তি ছিল, যাদের কাছে শিক্ষা এবং যাদের কাছে সম্পত্তি ছিল, সম্পত্তি বলতে সেই সময় বোঝাতো যেটা, সেটা হচ্ছে যে যার কাছে যত বেশি দাস থাকতে পারবে, দাস মানে এই যে আজকে মানুষকে স্বাধীন দেখতে পাচ্ছ, এই মানুষরাই দেখবে মেজরিটি অফ পপুলেশন। সেই সময় তুমি দেখতে পাবে যে অধিক সংখ্যক মানুষ একটা সময় কি ছিল, দাস হিসেবে কনসিডার হতো, বিবেচিত হতো। তাদের গলায় শেকল পরানো থাকতো, তাদেরকে আমরা যেমন গরুকে গোয়াল ঘরে বেঁধে রাখি, এরকম মানুষকে দেখবে একটা ছোট্ট ঘরে হয়তো বেঁধে রাখা হতো, তাদেরকে দিয়ে প্রোডাকশনের কাজ করা হতো, অর্থাৎ কৃষি কাজগুলো তাদেরকে দিয়ে করানো হতো। এবং এরাই হচ্ছে ধনী বলে বিবেচিত হতো, যার কাছে যত বেশি সংখ্যক দাস থাকবে, তারাই তত বেশি ধনী বলে বিবেচিত হবে, তারাই তত বেশি সেখানে কিন্তু সম্পত্তিবান ব্যক্তি বলে বিবেচিত হবে। এটা আমরা সেই সময় কিন্তু দেখতে পাবো। এখানেই তুমি দেখবে একটা জিনিস, এখানেই তুমি একটা জিনিস দেখবে যে এই দাসেরা কি করতো। এই সময় তুমি দেখতে পাবে যে দাসেরা এই দাস মালিকদের জন্য কিন্তু প্রোডাকশনের কাজটি করতো, অর্থাৎ তারা কৃষিকাজের কাজটি তারা করত, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা তৈরি করত এবং মালিক তাদের এই প্রোডাকশন দিয়ে তারা কি করতো না আরও অনেক উন্নতি সাধন করতো নিজেদের। তো যাই হোক, তারাই এখানে কি করতো আলটিমেটলি, যারা শিক্ষিত আর তাহলে যারা ধনী তাদেরই কিন্তু একমাত্র ভোটের অধিকারটা ছিল বা নীতি গ্রহণ করার অধিকারটা ছিল। দেশ কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, কোন কোন নীতিগুলো গ্রহণ করা হবে, কারা কারা বসে নীতি নেবে, সেগুলো ওখানে বসে ডিসাইড হতো। তো একটা জায়গায় তারা হয়তো গোল করে বসতো, বসে তারা কি করতো সেখানে ডিসাইড করতো যে দেশের নীতি কী হবে, দেশকে কিভাবে পরিচালনা করা হবে। তো এগুলো সেই সময় কিন্তু তারা একেবারে এই প্রসেসটিকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসির প্রসেস, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। যে যারা জনগণ সেখানে, যারা নাগরিক, জনগণ বলবো না, যারা নাগরিক, জনগণ তো সবাই, একজন দাসও জনগণ সেখানকার, কিন্তু নাগরিক যারা ওই নগরের যারা হচ্ছে অধিবাসী, ওই নগরের যারা হচ্ছে রাজনৈতিক অধিবাসী, যারা হচ্ছে ধনবান ব্যক্তি, তাদের কথা বলা হচ্ছে। তো তারা ওখানে বসে কি করতো, ডিসাইড করতো, তারা বসে ডিসাইড করতো নীতি কি হবে, সেখানে তারা বসে ডিসাইড করতো যে এ শৃঙ্খলা কি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময় তুমি দেখবে যে তখনও যে সমাজ ওই রকম ছোট্ট একটা, হয়তো তোমার কোচবিহারের শহরের মতো একটা শহরকে কেন্দ্র করে যে তাদের যে দেশ, সেই দেশেও আমরা দেখতে পেয়েছি কি যে দেশটা ছোট হতে পারে, জনসংখ্যা কম হতে পারে, সবার হয়তো রাজনৈতিক অধিকার নেই, যে নীতি গ্রহণ করতে সবাই হয়তো পারবে না, দাসদের কোনো অধিকার ছিল না, যারা দাস মালিক ছিল এবং শিক্ষিত ছিল তারাই কেবলমাত্র পারত। তো সেখানে আমরা কি দেখেছি, সেখানে আমরা দেখেছি এই বিষয়গুলো, যে সমাজের মধ্যে অনেক সমস্যা উঠে আসতো, অনেক সমস্যা সমাজের মধ্যে সেই সময় ছিল, অর্থাৎ মারামারি, হানাহানি, খুনোখুনি, চুরি, ডাকাতি, এই সমস্ত ঘটনাগুলো আজ যেমন তুমি দেখতে পাচ্ছ সেই সময়ও কিন্তু ছিল। এবং মানুষের মধ্যে যেহেতু শিক্ষার হারটা কম ছিল, তো ফলে এখানে আমরা দেখতে পেয়েছি যে এই সমস্ত ঘটনাগুলো চরম পর্যায়ে হতো। কেমন, যে কেউ একটা মানুষ অন্য একটা মানুষের হয়তো জীবনটাও নিয়ে নিত, মানে হচ্ছে তাকে মেরে ফেলতো, তাকে মেরে ফেলার পর্যায় পর্যন্ত দেখতে পেতাম আমরা। তো এখনও যদিও সেই জিনিসগুলো আছে, দেখলে তুমি আরজিকর মেডিকেল কলেজে কলকাতাতে একজন ডাক্তারকে মানে একজন ডাক্তার তরুণীকে এসে যেভাবে ধর্ষণ করে মেরে দেওয়া হলো। তো এই যে পাশবিক অত্যাচার, তো কিছু মানুষ যারা একটুখানি বাহুবলে শক্তিশালী ছিল বা ধনবলে শক্তিশালী ছিল, তারা কি করতো, এইরকমভাবে দুর্বলদের উপর অত্যাচারটা তখনও করতো। তো এই সমস্ত সমস্যাগুলোর কারণে তাদের সমাজে কি ছিল, তাদের সমাজে বিভিন্ন কিন্তু মানে কি বলবো, যে সমাজটার মধ্যে শান্তি শৃঙ্খলা বলে কিছু ছিল না। তুমি হয়তো এখন বসে পাশে পড়ছো, কিন্তু দেখবে তুমি হয়তো বাড়িতে বসে পড়ছো, দেখবে সেই সময় যদি এটা হতো তাহলে দেখতে হয়তো তোমার পাশের বাড়িতে হয়তো সেখানে মারপিট ঝগড়াঝাটি চলছে, বা রাস্তায় হয়তো মারপিট ঝগড়াঝাটি চলছে। এগুলো কতকগুলো সেই সময় না একটা স্বাভাবিক বিষয় ছিল। মানুষের মধ্যে যেহেতু শিক্ষার হারটা কম ছিল, যেহেতু সেখানে মানুষের একে অপরের অধিকারকে সম্মান জানানোর বিষয়গুলো যেহেতু খুব ন্যারো ছিল, ফলে আমরা সেই সময় কি দেখতে পেয়েছি, আমরা সেই সময় দেখতে পেয়েছি যে এই সমস্ত প্রবলেমসগুলো কিন্তু উঠে এসেছিল, সেখানে কিন্তু উঠে এসেছিল। এগুলো একেবারেই বাস্তবিক। এবার তুমি দেখবে যে এই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যারা সম্পত্তিবান,
যারা শিক্ষিত তারা কি করতো না, একটা সভা এইরকমভাবে ডাকতো। সভাতে যারা নাগরিক ছিল তারা বসে ডিসাইড করতো, সিদ্ধান্ত নিত যে এই প্রবলেমগুলোকে কিভাবে এর সমাধান করা যেতে পারে, এই প্রবলেমসগুলো সলিউশনস কি হতে পারে, তারা সেখানে বসে সেটা ডিসাইড করতো। ঠিক আছে, তো সেখানে তারা যখন, বলো কিছু বলছো, কিছু বলছো? না না স্যার। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাবো যে তারা সেখানে বসে ডিসাইড করতো, তাহলে কাজেই তাহলে বুঝতেই পার, এবং তারা এটাই ভাবতো যে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, তাদের বক্তব্য এটাই ছিল সেই সময় যে আমরা যে বা তারা যে রাষ্ট্রে বসবাস করছে তাদের এই বসবাসকারী রাষ্ট্রটিকে আরও কিভাবে আদর্শে রাষ্ট্রে পরিণত করা যেতে পারে, যেখানে কি হবে, আদর্শ বলতে বোঝাবে যে সমাজে শান্তি আছে বা রাষ্ট্রে শান্তি আছে, শৃঙ্খলা আছে, তারা একে অপরের অধিকারকে সেখানে রেসপেক্ট করতে পারে, তারা সকলের সঙ্গে একটা ভালো সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখতে পারে, তারা সকলেই একটা ভালো সম্পর্ক নিজেদের মধ্যে আছে, এই ধরনের একটা অবস্থাকে তারা কল্পনা করতো। এবং তারা এটাও বলতো, নিজেরা মোটামুটিভাবে ডিসাইড করতো যে প্রত্যেকের আলাদা আলাদা কাজ যেমন আছে, তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করছে, তারা প্রত্যেকে নিজেদের মতো করে কাজই করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কেউ কারো সম্পত্তিতেও হস্তক্ষেপ করবে না, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। তো এইরকমভাবে যেটা আলটিমেটলি কী হয়, যে ঝগড়া কখন হয়, ঝগড়া হয় যে যখন আমি তোমার যেটা সম্পত্তি বা তোমার যেটা হয়তো বিষয় সেখানে যখন হস্তক্ষেপ করছি তখনই তোমার সাথে আমার ঝগড়া হবে, নইলে তো হবে না। তো যখনই এইরকমভাবে আমরা দেখতে পেতাম যে সেই সময় এইরকমভাবে একজন অন্যজনের সম্পত্তিতে হস্তক্ষেপ করছে, একজন অন্যজনের কাজে হস্তক্ষেপ করছে, তার জীবনযাপনে হস্তক্ষেপ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে একটা সমাজের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে, একটা ঝগড়াঝাটি দেখা দিচ্ছে, সেখানে কলহ দেখা দিচ্ছে, বিবাদ দেখা দিচ্ছে। এখান থেকেই মুক্তি পাওয়ার জন্য তখন সেই সময় যে সমস্ত ফিলোসফার্সরা ছিলেন, বিশেষ করে সক্রেটিসের কথা বলা যেতে পারে, প্লেটোর কথা বলা যেতে পারে, অ্যারিস্টটলের কথা বলা যেতে পারে, আরও অনেক থিওরিস্টও ছিলেন সেই সময়, অনেক বড় বড় সব থিওরিস্টের নামও ছিল, সপিক্লিস্ট যেমন বলা হতো, ঠিক আছে, আরও অনেক এই ধরনের নাম ছিল। তারা কি করতো, তারা চিন্তা ভাবনা করতো তারা যে কিভাবে এই রাষ্ট্রটাকে আরও সুন্দর করে গড়ে তুলে আদর্শে রাষ্ট্রে পরিণত করা যেতে পারে। তাহলে তখনকার চিন্তা ভাবনা কি ছিল, রাষ্ট্রকেন্দ্রিক একটা ভাবনা ছিল, যে রাষ্ট্রকে কিভাবে এই সমাজের যে দ্বন্দ্বগুলো, সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, মানে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোকে কমিয়ে এবং ধীরে ধীরে তাকে কমপ্লিটলি বন্ধ করে কিভাবে আমাদের এই সমাজ বা রাষ্ট্রকে কিভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, একটা আদর্শ রাষ্ট্রে পরিণত করা যায়, এটা ছিল তাদের কিন্তু একটা চিন্তার মূল জায়গা। এখান থেকেই তারা কি করলো না, তারা আলোচনা দীর্ঘ সময় করেছে, তারা চেষ্টা করেছে যে সেখানে স্টেটের যে কাজ, দেশের মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো জনগণের মধ্যে ভাগাভাগি করে দেওয়া এবং প্রত্যেকে নিজেদের কাজগুলো করবে, এই ধরনের বিভিন্ন ফিলোসফিক্যাল আইডিয়া সেই সময় বেড়ে উঠে এসেছে। এবং তারা চেষ্টা করেছে একই রকমভাবে যে স্টেট বা রাষ্ট্র তার কাজটাকে এখানে তার যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটাকে গড়ে তোলার। তাহলে শুরুর দিকে যখন পলিটিক্যাল সায়েন্স আমি বলছি, তাহলে মানে আমি যদি এখন যদি আমি পলিটিক্যাল সায়েন্স বলছি, এবং পলিটিক্যাল সায়েন্স বললে সবার আগে আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র শব্দটি সবার আগে ব্যবহার করছি। তো রাষ্ট্র বলতে যে আলোচনাটা আজ আমরা করছি বা আমাদের করার প্রয়োজন মনে হচ্ছে, সেটার শুরুটা তাহলে কোথায়, আজ থেকে 2.5 বছর আগে গ্রীসে হয়েছিল, এবং তখন কিন্তু এই আলোচনাটা খুব জোরালো ছিল, মানে খুব ভালো। প্রথমে তো রাষ্ট্র বলতে খুব একটা সীমিত জায়গা ছিল, ওই যে বললাম, বর্তমানে ওই জন্য বললাম যে ছোট জায়গা, ছোট অঞ্চল বললাম, ওই জন্য যে তোমার হয়তো আজকে যেমন দেখো রাষ্ট্র বলতে বোঝাচ্ছে একটা বিশাল বড় এলাকা, ভারতবর্ষে তুমি তো পুরোটা দেখোনি, তুমি তো পশ্চিমবঙ্গেরই বোধহয় পুরোটা দেখোনি, বা তুমি ধরে নাও কোচবিহারেরই পুরোটা দেখোনি, তুমি দেখোনি, সম্ভব নয়। তো এত বড় একটা, তাহলে একটা ভূখণ্ডকে নিয়ে এত বড় একটা জনসংখ্যা, 140 কোটি দেশ আমরা, এত বড় একটা জনসংখ্যাকেও বলতে পারো, এতগুলো জাতিকে নিয়ে, এতগুলো ধর্মকে নিয়ে, এতগুলো ভাষাকে নিয়ে, এতগুলো এথনিক গোষ্ঠীকে নিয়ে, এথনিসিটিকে নিয়ে, যেটাকে জাতিগোষ্ঠী বলা হয়, তো এতগুলো এথনিসিটিকে নিয়ে আমরা কি হচ্ছে না, একটা দেশে পরিণত হয়েছে, রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু তখন ওটা আরও অনেক ন্যারো ছিল, যেটা তুমি বললে ঠিকই, যে ওই ছোট্ট একটা শহর, ছোট্ট শহর মানে ছোট্ট ভূখণ্ড, তার ছোট্ট জনসংখ্যা ছিল, তার আলোচনার বিষয়বস্তুগুলো ওই কারণে ছোট্ট ছিল, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক ছিল।
যে রাষ্ট্রের আলোচনার বিষয়বস্তু হবে যে কি করে এটাকে আরও এই ঝগড়াঝাটি যেগুলো হচ্ছে মানুষের মধ্যে দ্বন্দ্ব যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা যায় এবং শান্তিপূর্ণ একটা অবস্থা কীভাবে তৈরি করা যায়, এটাই ছিল তাদের মূল ভাবনা, মূল চিন্তার বিষয়। বোঝা গেছে এতটা? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এর বিবর্তন হতে শুরু করলো। এর বিবর্তন যখন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিসে আমরা দেখতে পাবো মোটামুটিভাবে এই ধরনের, এক তো তাদের নিজেদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিসটা ছিল, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সকলে বসে ডিসিশনসগুলো নিত। সব দেশেই যে ডেমোক্রেসি ছিল বা সেই সময় সব রাষ্ট্রেই যে ডেমোক্রেসি ছিল তা নয়, বাট আমরা দেখতে পাবো যে একটা ডমিনেন্ট জায়গা তাদের ছিল ডিরেক্ট ডেমোক্রেসির। যে ছোট ছোট যেহেতু ভূখণ্ড ছিল, তারা যারা সরকার পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, তারা সকলে এক জায়গায় বসে তারা ডিসাইড করতো এবং ডিরেক্ট ডেমোক্রেসি ছিল, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র ছিল। অর্থাৎ গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জনগণের শাসন। তাহলে জনগণ কী রকম শাসন ব্যবস্থা চাইছে সেটা তারা নিজেরা ডিসাইড করতো। তো এটাকে বলা হচ্ছে তারা নিজেরাই যেহেতু করছে সরাসরি, তাই প্রত্যক্ষ, তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি সেই সময় ছিল। এটাই ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে যখন গ্রিসের এই আধিপত্যটা যখন মানে তাদের মধ্যে গ্রিসকে যখন মোটামুটি গ্রিসের অন্যান্য রাষ্ট্রগুলো মানে নিজেদের মধ্যে যখন মানে গ্রিসের মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল ছোটো ছোটো যেগুলোকে সিটি স্টেট বলছে, তো সেগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তারা যখন দুর্বল হয়ে গেল, তখন আমরা দেখতে পাবো রোমান সাম্রাজ্য তাদের গিয়ে কিন্তু দখল করেছে। রোমান এম্পায়ার যেটাকে আমরা বলি, রোমান এম্পায়ার তাদের গিয়ে দখল করেছে এবং রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। রোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয়েছে তখন এই রাষ্ট্রের চর্চাগুলো যেগুলো ডেমোক্রেসি কেন্দ্রিক ছিল সেগুলো কোথাও গিয়ে আমরা দেখতে পাবো কি নাগরিক কেন্দ্রিক হয়ে যায়, নাগরিকতা কেন্দ্রিক হয়ে যায়। সেগুলো কোথাও গিয়ে আমরা দেখতে পাবো ধীরে ধীরে আইন কেন্দ্রিক হয়ে পড়ে, অর্থাৎ যেগুলো রাষ্ট্রকেন্দ্রিক ছিল, সরকার কেন্দ্রিক ছিল, সরকারের উপরেই ফোকাসটা করা হতো, সরকারের কাজ কী হবে কীভাবে করবে এই সমস্ত ফোকাসগুলো ছিল যেখানে মূল বিষয়। শান্তি শৃঙ্খলা ছিল মূল বিষয়। ছোট নগর রাষ্ট্র, সুন্দর নগর রাষ্ট্রকে মানে সুন্দরভাবে গড়ে তোলাই যেহেতু সেটা তাদের টার্গেট ছিল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এর বিবর্তনটা কোন দিকে হলো। এর বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে এই বড় একটা সাম্রাজ্যকে ধরে রাখার জন্য মানুষকে কি করতে হবে না, মানুষকে প্রথমে তার কতগুলো অধিকার সুনিশ্চিত করতে হবে, এটা তারা রিয়েলাইজ করলো, যেটা গ্রিসে কিন্তু তারা পায়নি। তাহলে এখানে তারা কি করলো, মানুষকে আগে যারা হচ্ছে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ছিল, রাষ্ট্রের অধীনে অনেকে নাগরিক হিসেবে বিবেচিত হতো না হওয়ার ফলে যেহেতু তারা অনেক অধিকার থেকে বঞ্চিত ছিল, তাহলে এখানে আমরা দেখতে পাবো কি যে তারা নাগরিক হিসেবে তারা উঠে আসতে পারলো। অর্থাৎ এই রোমান সাম্রাজ্যের যে শাসক, সেই শাসক তাদেরকে কি করছে, নাগরিকতা কিন্তু প্রদান করছে, অর্থাৎ এক প্রকার রাজনৈতিক স্বীকৃতি দিচ্ছে যে তুমি আমার দেশের নাগরিক, তুমি কতগুলো সুযোগ সুবিধা অবশ্যই পাবে, তুমি কতগুলো ইকুয়ালিটি পাবে, লিবার্টি এনজয় করতে পারবে, অর্থাৎ স্বাধীনতা তুমি এনজয় করতে পারবে, এই কথাগুলো তাদেরকে বলছে। সঙ্গে সঙ্গে এত বড় একটা ভূখণ্ডকে শাসন করার জন্য, মানে গ্রিসে যখন ছিলাম আমরা তখন নোটিশ করো যে যেহেতু ছোট ছিল, তাহলে তার জন্য সেটাকে সরাসরি ল তৈরি করা, যেটাকে আজকে আমরা ল বলছি, আইন বলছি, যে তার একটা লিখিত আইন আছে, সেই আইনটাকে ফলো করে কি করা হয়, যারা পলিটিশিয়ান হন বা যারা আমাদের সরকারের মন্ত্রী হন, যারা এখানে বিউরোক্র্যাটস বা আমলা যারা হন, যারা চাকুরিজীবী, তারা কি করেন, তারা আইন মেনে কাজ করেন, যা কিছু তাদের করতে হবে তারা কিন্তু আইন মেনে করেন। তো এই আইনগুলোর কিন্তু খুব একটা প্রচলন সেই সময় ছিল না গ্রিসে, ওগুলো মুখে মুখে সব ডিসাইড হতো কাইন্ড অফ, এবং লেখা থাকলেও সেগুলো ছোট ছোট আকারে লেখা থাকতো, বিস্তারিত ব্যাখ্যার বিশেষ কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু এই রোমান সাম্রাজ্যটাকে যদি এত বড় একটা সাম্রাজ্য ধরে রাখতে হয়, যেটা একেবারে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এত বড় একটা সাম্রাজ্য, সেটাকে যদি ধরে রাখতে হয়, আমরা সেই সময় নোটিশ করেছি কি যে সেই সময় নোটিশ করেছি ল এর ফর্মেশন, ল ফর্ম হচ্ছে সেই সময়, ল এর ক্রিয়েশন হচ্ছে বলতে পারো, যে অর্থাৎ আইন তৈরি হচ্ছে, আইনকে তৈরি করার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করছে কে না, রোমান এম্পায়ার রিয়েলাইজ করছে যে আমি যেটা বলছি সেটা যদি তাদেরকে দিয়ে করিয়ে নিতে হয়, জনসাধারণকে দিয়ে যদি করিয়ে নিতে হয়, আমি যেটা বলছি সেটা যদি জনসাধারণকে দিয়ে যদি করিয়ে নিতে হয়, বা আমার আদেশ নির্দেশটিকে যদি জনসাধারণকে দিয়ে পালন করাতে হয়, তাহলে এক প্রকার কি করতে হবে, একটা আইনের প্রচলন করতে হবে। দেশের এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে কোনো একটা বার্তাকে পৌঁছে দেওয়াটা এতটা সহজ কথা নয়। তো ফলে কি হতো, ফলে তখন এখানে আইনের মাধ্যমে পৌঁছে দিত, মানে রাজা, মানে যখন ছোট দেশ ছিল গ্রীষ্মে, তখন কি হতো, সবাই মিলে ডিসাইড করতো, সবার ওটা মুখে মুখে সেটা ছড়িয়ে পড়তো, বা কানে কানে সেখানে সবাই মানে সরাসরি সবাই সেটা জানতে পারতো, ফিজিক্যালি তারা সেটার সঙ্গে কিন্তু টাচে ছিল।
কিন্তু বড় যখন সাম্রাজ্য হচ্ছে তখন শাসক বসে আছেন এক জায়গায় আর জনগণ আছে দেশের আর এক প্রান্তে, তো সেটা কি পৌঁছবে কি করে তাদের কাছে? তো তখন পৌঁছানোর বড় একটা মাধ্যম ছিল এটাই, যে সেটা হচ্ছে আইন। যে সেটা কি করা হতো, যে সেখানে একটা যেমন ওই দেখবে সব পুরনো সিনেমাগুলোতে দেখা যায় যে এইরকম করে, বা মহাভারতেও নিশ্চয়ই দেখেছো, যে একটা একটা ইয়ের মতো দেখবে, একটা কাগজ, একটা কাপড়ের কাগজ টাইপের দেখবে, সেখানে তার মধ্যে দেখবে লিখে দেওয়া হতো। তো সেটা লিখে দিয়ে সে কী করতো না, সেখানে হয়তো কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিত, সেই ব্যক্তি এসে তখন পাড়ায় পাড়ায় ঢোল দিয়ে সেটা পড়ে শোনাতেন যে সরকার বা রাজা এই ডিসিশনসটা নিয়েছে। তো ওটাকেই তখন আইন হিসেবে কনসিডার করা হতো। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাবো কি, যে রাজা কি বলছে, রাজার নীতি কি, সেটা তো আর রাজার সবাই কানে কানে গিয়ে বলতে পারবে না। তো তখন কি করা হতো, সবগুলোকে লিখে রাখা হতো, লিখে লিখে এগুলোকে তখন বোঝানো হতো যে সরকারের নীতি হচ্ছে এটা, সরকারের আদর্শ হচ্ছে এটা, সরকারের কাজ হচ্ছে এটা, তো এগুলো তোমাদেরকে করতে হবে, এগুলো জনগণকে করতে হবে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে আইনের ফরমেশন হয়েছে, যেখানে দেশ কিভাবে পরিচালিত হবে, কি কি কাজ করা হবে, কি কি করা হবে না, জনগণ কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, সরকারের আদেশ নির্দেশ কী আছে, সেগুলো প্রপার আইনের মাধ্যমে কিন্তু সেগুলো করা হতো। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে রাজার তরফ থেকে যে নির্দেশ আদেশগুলো আসতো সেগুলোকেই তখন এক প্রকার আইন হিসেবে কনসিডার করা হতো। তো এখানেই বুঝতেই পারছো যে বড় একটা সাম্রাজ্যকে ধরে রাখার জন্য যারা নাগরিক হিসেবে কনসিডার হতো না, বিবেচিত হতো না, তাদেরকে নাগরিকতার আমব্রেলায় নিয়ে আসা হলো, যে তাদেরকে নাগরিকতা দেওয়া হলো যাতে তারা কি করতে পারে না, এই শাসকের অধীনে থাকে, এই শাসকের অধীনে যাতে তারা থাকে। তাহলে তাদের বেসিক অভিযোগ এটাই ছিল যে তারা নাগরিক নয়। তাহলে বেসিক অভিযোগ নাগরিক নয় এটা ছিল, কারণ নাগরিক না হলে তুমি বিশেষ সুযোগ সুবিধা কিছু পাবে না। তাই তাহলে সবার বড় অধিকারটা, দাবিটা এটাই ছিল যে আমাকে নাগরিক করতে হবে। তাহলে রাজা এসে কী করলো, বড় সাম্রাজ্য দখল করার সঙ্গে সঙ্গে সেটাকে ধরে রাখার জন্য, সেটা টিকিয়ে রাখার জন্য সে এখানে কি করলো না, তার জনগণকে নাগরিকতার কনসেপ্ট উপহার দিল, নাগরিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দিল, এবং তাদের উপর আইন, তার আইনটা কিন্তু এক প্রকার কী করলো, প্রচার করলো, চাপিয়ে দিল। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো নাগরিকতার কনসেপ্ট, লয়ের কনসেপ্ট এই সময় কিন্তু তৈরি হয়েছে। তাহলে শুরুটা হলো স্টেটকে কেন্দ্র করে, ডিরেক্ট ডেমোক্রেসির একটা জায়গা ছিল। ধীরে ধীরে এটা কি হলো, যে সাম্রাজ্য যেহেতু বড় হচ্ছে তাই লয়ের আইডিয়া চলে আসছে। সাম্রাজ্য যেহেতু অনেক বড়, ধরে রাখতে হবে রাজাকে, সেই সাম্রাজ্যটাকে, সেই কারণে জনগণের যে বিশেষ অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে নিষ্পত্তি করার কাজ করছে, সমাধান করার কাজ করছে। কি সেই অভিযোগ? বড় একটা অভিযোগ হচ্ছে যে তারা হচ্ছে নাগরিকতার কনসেপ্ট থেকে, নাগরিকতার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাহলে সেই নাগরিকতা সেখানে প্রদান করা হলো। তাহলে এই দুটো মানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, এই ইভলিউশনসটা স্টেট থেকে কোথায় চলে গেল, স্টেট থেকে চলে গেল কিন্তু নাগরিকতা লয়ের মধ্যে শিফট করলো। এরপরে তুমি দেখতে পাবে যে মধ্যযুগে যদি তুমি চলে আসো, মধ্যযুগ এটা তো গেল রোমান এম্পায়ার, মোটামুটিভাবে 400 থেকে 1000-এর মধ্যে এই সময়গুলো তুমি দেখতে পাবে। মানে আমাদের যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পর থেকে তুমি দেখতে পাবে যে 1000 বছর পর্যন্ত মোটামুটি এই ধরনের কাণ্ড কারখানাগুলো তুমি দেখতে পাবে। শুধু রোমান নয়, আরও অনেক সাম্রাজ্য এইরকমভাবে ছিল, তারা এই ধরনেরই বিষয়গুলোর উপর ফোকাস করেছে, এবং ধর্মেরও একটা বিশেষ প্রভাব সেখানে কিন্তু ছিল। বাট মধ্যযুগে যখন আমরা প্রবেশ করছি, মিডিল এজে যেটা যখন আমরা প্রবেশ করছি, যেটা মোটামুটিভাবে ধরে নাও ওই 1000 থেকে বা 800 থেকে ধরে নাও যে একেবারেই ওই 1500 পর্যন্ত, ঠিক আছে, 1500 পর্যন্ত। তো এই পিরিয়ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজা কি করছে, এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, এই পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ ব্যবস্থার মধ্যে অনেক বিবর্তন এসেছে। বিবর্তনটা কী রকম? বিবর্তনটা এই রকম যে মানুষ প্রচুর পরিমাণে তারা কি করতো, যাযাবর হিসেবে জীবনযাপন করত। যাযাবর, বিশেষ করে বণিক সম্প্রদায় যেটাকে বলা হয়, যে বণিক সম্প্রদায়রা বিশেষ করে যাযাবর ছিল সেই সময়। যে কিছু মানুষ তারা কি করতো, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে, একটা দেশের প্রোডাক্ট আরেকটা দেশে গিয়ে বিক্রি করতো, অর্থাৎ নিজের দেশের কোনো প্রোডাক্ট যেটা প্রডিউস হয়েছে সেটা, সেই প্রোডাকশানটাকে তারা কী করতো, ওই প্রোডাক্টটিকে তারা অন্য দেশে গিয়ে বিক্রি করতো। তো অন্য দেশে গিয়ে তারা তো বিক্রি করতো, এখানে এই কনসেপ্টগুলো আমরা দেখেছি। তো অন্য দেশে গিয়ে তারা বিক্রি করতো ঠিকই, না এটা আমি তোমাকে, এটা মিডিল এজের শেষের দিকের কথা বলছি আমি তোমাকে। শুরুর দিকে কি ছিল? তাহলে শুরুর দিকে ছিল হচ্ছে কৃষি সমাজ, কৃষিভিত্তিক সমাজ ছিল, কৃষিকে কেন্দ্র করেই সেখানে উন্নতিটা হতো। কৃষিকে কেন্দ্র করেই উন্নতি হচ্ছে, কৃষির উপরেই সমস্ত কিছু মানুষের জীবন ধারণ, কৃষি বলতেই সেখানে উন্নতি বোঝায়। তো এই ধরনের একটা ভাবনা ছিল। আমরা দেখতে পাবো কি ধীরে 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 এখানে রোমান সাম্রাজ্য বা ওই আরও ছোটোখাটো সাম্রাজ্যগুলো দুর্বল হয়ে গেছে। ধীরে ধীরে কি হয়েছে, একটা এখানে এই গির্জা, মানে ওই ধরে নাও এক প্রকার ওই যেটা যেখান থেকে আমরা ইংলিশ ক্যালেন্ডারে যেখান থেকে আমরা শুরু ধরি,
অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম থেকে আমরা দেখতে পাবো, যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে তখন থেকে তুমি দেখতে পাবে ধর্মের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়, ধর্মের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ ধর্ম উঠে আসে। ধর্ম এখানে উঠে এসে কি করে না, সমাজে যে সমস্ত প্রবলেম ছিল সেগুলোকে সমাধান করার কাজটা করে। যখন সমাধান করার কাজ করছে তখন বুঝতেই পারছো যে তখন ধর্মের একটা প্রভাব কিন্তু বাড়তে থাকে, ধর্মের একটা প্রভাব বাড়তে থাকে সমাজে। যে ধর্ম মানে হচ্ছে যে একটা হচ্ছে কি একটা মানুষের একটা বিশ্বাস, এবং ধর্মের কতগুলো অবশ্যই নীতি আছে, শুধু সেটা বিশ্বাস নয়, বিশ্বাসের পাশাপাশি তার কতগুলো নীতি আছে। সেটা হচ্ছে কি যে সকলে শান্তিপূর্ণ উপায়ে জীবনযাপন করবে, কেউ কাউকে আঘাত করবে না, সকলে সকলকে শ্রদ্ধা করবে, সকলের প্রতি সকলের ভালোবাসা থাকবে, হ্যাঁ, শান্তিপূর্ণ উপায়ে জীবনযাপন করবে, একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। এই সমস্ত বিষয়গুলোকেই সেই সময় ধর্ম বলা হতো। এবং তাছাড়াও এর বাইরে যেটা ছিল সেটা হচ্ছে যে ঈশ্বরের যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রতি শ্রদ্ধা এবং ভয়, এই দুটোই। যে তোমাকে ঈশ্বরকে সমীহ করে চলতে হবে, তাকে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে চলতে হবে তোমার, কারণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তাকে তোমাকে শ্রদ্ধা করতে হবে। তো সর্বশক্তিমান পাওয়ারকে এখানে শ্রদ্ধা করে তোমাকে এগোতে হবে, এই কথাগুলো এখানে বলা হলো। সর্বশক্তিমান পাওয়ারকে শ্রদ্ধা করে এগোতে হবে। তো সর্বশক্তিমান পাওয়ারকে এখানে শ্রদ্ধা করে এগোতে হবে, এই সমস্ত কনসেপ্টগুলো উঠে আসতে শুরু করলো। এটা শুধুমাত্র ওই খ্রিশ্চানিটির মধ্যে নয়, যেখান থেকে আমাদের ইংলিশ ক্যালেন্ডার শুরু হচ্ছে, সেখান থেকে নয়। সেই সময় তুমি দেখতে পাবে আরও দুটো বড় ধর্ম সেই সময় ছিল, সেটা বড় ধর্ম, সেটা হচ্ছে জুইশ যাদেরকে জিউস বলি আমরা, যেটা ইসরায়েল, এখন যে ইসরায়েলের যুদ্ধ চলছে নিশ্চয়ই খবরে দেখছো তুমি, ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যে যুদ্ধ, তো সেইখানে জুইশদের একটা বড় একটা ইহুদি যাদেরকে বলি, ইহুদিরা একটা বড় ধর্ম ছিল সেখানে, গোষ্ঠী ছিল সেখানে। আর সেখান থেকেই আমরা তো জন্ম হয়েছে, ইহুদিদের থেকেই জন্ম হয়েছে খ্রিশ্চানিটির, ইহুদিদের থেকেই জন্ম হয়েছে তুমি দেখতে পাবে যে ইসলাম ধর্মের। তো এই ধর্মগুলোও সেখানে কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে, অর্থাৎ খ্রিশ্চানিটি এবং ইসলাম মাথা চাড়া দিয়ে ওঠে। এবং তারা কি করেছে, তারা নিজেদের যে এই ঈশ্বরের যে বিধান, সেই বিধানটিকে তারা জনগণের উপরে তারা প্রচার করেছে। তো সমাজে ধীরে ধীরে কি হয়েছে না, ধর্মের যে গুরুত্ব, সেই গুরুত্বটা বৃদ্ধি পেয়েছে, বিশ্বাসের উপর মানুষের আস্থা ভরসা বৃদ্ধি পেয়েছে। তো এইরকম করতে করতে আমরা দেখতে পেয়েছি যে এমন একটা সমাজ ব্যবস্থা নির্ভর হলো, যেখানে দেখতে পাচ্ছি যে ইউরোপে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাবো কি, ইউরোপে বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ দেশে, ইটালি, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলিতে তুমি দেখতে পাবে যে গির্জার একটা আধিপত্য তৈরি হচ্ছে। গির্জা কি হবে না, ইহ জগতে ঈশ্বরের একটা প্রতিষ্ঠান হিসেবে কনসিডার হবে, এবং যার এজেন্ট হিসেবে কাজ করবেন যার এজেন্ট হিসেবে কাজ করবেন হচ্ছেন এখানে পোপ, যাজক। তো পোপ যারা সাদা কাপড় পরে তুমি দেখবে নিশ্চয়ই পাঞ্জাবের মতো একটা সাদা কাপড় পরে থাকে, গলা থেকে পা পর্যন্ত তার ঢাকা থাকে। দেখেছো কখনো পোপের ছবি? না দেখিনি। দেখবে, সার্চ করে দেখবে, পোপ সিনেমাতেও দেখেছো নিশ্চয়ই, তুমি বুঝতে পারছো না। তো দেখবে পোপের ছবি সেখানে। তো গির্জাতে আমাদের যেমন হচ্ছে মন্দিরে পুরোহিত, ওদের তেমন হচ্ছে গির্জাতে পোপ। তো পোপ তখন কি করতে শুরু করলো, ঈশ্বরের যে বিধানগুলো, সেই বিধানগুলো তখন প্রচার করতে শুরু করলো জনগণের মধ্যে যখন প্রচার করতে শুরু করলো, তখন ধীরে ধীরে জনগণ তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য, অর্থাৎ যারা ওই পোপ ছিল, তারা তো নিজেদের তো কোনো সংসার নেই, তারা তো সমস্ত সংসার ধর্ম ত্যাগ করে এসে তারা কি করেছে, সমস্ত সংসার ধর্ম ত্যাগ করে এসে তারা এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে সংসার ধর্ম তারা ত্যাগ করে এসে তারা হচ্ছে জনগণের বা ঈশ্বরের চরণে তারা নিজেদেরকে সমর্পণ করেছে, এবং বলেছে যে জনগণের জন্য তারা সেবামূলক কাজ করবে। পোপদের হচ্ছে এটা কাজ। তাহলে পোপরা যখন এই সমস্ত কাজগুলো করছে, তখন তো তাদেরও তো খিদে পায়, তাদেরও তো সেখানে একটা ঘুমের প্রয়োজন আছে, তো তার ঘুমের জন্য তাদের বাড়ির প্রয়োজন আছে, তাদের খিদে পেলে তাদের কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। তো এই সমস্ত চাহিদাগুলো পূরণ হবে কি করে? তারা তো আর কাজ করে না, তারা তো জনগণের সেবা করে, তারা তো ঈশ্বরের সেবা করে। তাহলে আমরা দেখতে পাবো যে এদের নিজেদের পেট চালানোর জন্য আমরা দেখতে পাবো ধীরে ধীরে কি করতো না, গির্জাতে নিয়ে এসে কিছু কিছু মানুষ তাদেরকে কিন্তু খাবার দিত। ধীরে ধীরে এই খাওয়ারের জায়গাটা দখল করে নিল। ধীরে ধীরে এই খাওয়ারের সাথে সাথে বিভিন্ন ধরনের আরও অলংকার থেকে শুরু করে বিভিন্ন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা সবই মানুষ কী করতে শুরু করলো, ওই গির্জার কাছে দান করতে শুরু করলো পোপের মাধ্যমে। তো পোপের মাধ্যমে গির্জার কাছে সেগুলো সব দান হতে শুরু করলো। গির্জার কাছে যখন দান হয়ে গেল সব জিনিসগুলো, মানে হতেই আছে, তখন দেখা যাবে কি যে প্রত্যেকটা রাজ্যেই, প্রত্যেকটা দেশেই যেখানে যেখানে গির্জা আছে, সেই গির্জাগুলো অত্যধিক বেশি
শক্তিশালী হয়ে উঠলো, যাদেরকে বলা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে উঠলো, তারা অর্থনৈতিক সম্পদশালী হয়ে উঠলো। তো অর্থনৈতিকভাবে তারা একদিকে যখন স্বাবলম্বী হয়ে উঠছে, তখন তারা কি হচ্ছে না, তখন তারা দেখা যাবে যে রাজার যে ক্ষমতা, রাজা যে রাজ্য শাসন করবে, দেশ শাসন করবে, তাকেই সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। তো সেই শাসন ক্ষমতাটা সে নিজের হাতে নিতে চাইল। সে বলল যে রাজাকে এতদিন কি করতো, রাজাকে এতদিন অভিষেক করার ক্ষেত্রে তারা এখানে রাজাকে বড় আশীর্বাদ করতো। অর্থাৎ রাজা যখন তার সিংহাসনে বসেন, নতুন কোনো রাজা যখন দায়িত্ব নেন সিংহাসনে বসে দেশ চালানোর, তখন তাকে আশীর্বাদ করতো, তাকে আশীর্বাদ নিতে হতো এই পোপের কাছ থেকে। তরবারি পাঠিয়ে সেখানে তরবারি পাঠিয়ে, মানে গির্জার কাছ থেকে তরবারিটা যেত, রাজা সেই তরবারি গ্রহণ করে সে কী করতো, দেশ শাসন করতো। এবার দেখা যাবে কি, এরা বলছে যে না, তোমাকে আর আমি এখানে অভিষেক করব না, আমি এতটা সম্পদশালী যে আমি নিজেই এটা কন্ট্রোল করতে পারবো, তোমার আর প্রয়োজন নেই। এবার রাজা যেহেতু অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে, কারণ বেশিরভাগ মানুষ এখন গিয়ে তারা ওই শ্রদ্ধা নিবেদনের জন্য, ঈশ্বরকে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা কি করছে, গির্জাতে গিয়ে প্রচুর টাকা পয়সা তারা দিয়েছে, প্রচুর সম্পদ দিয়ে তাকে শক্তিশালী বানিয়ে দিয়েছে। এবার রাজা যেহেতু দুর্বল, রাজা অনেক সময় দীর্ঘদিন আমরা দেখেছি যে রাজা কিন্তু কিছু বলতে পারছে না। রাজার ক্ষমতা দিনে দিনে এইভাবে পোপরা যে কেড়ে নিচ্ছে, গির্জা যে এইভাবে দখল করে নিচ্ছে, এবং রাজার জায়গাটা যে এখানে পোপরা দখল করে নিচ্ছে, অর্থাৎ তার যে রাষ্ট্র নামক ইনস্টিটিউশনসটিকে পরিচালনা করার যে তার ক্ষমতা, সেটা যে গির্জা নামক ইনস্টিটিউশনসটা নিয়ে নিচ্ছে, এবং রাজার যে ক্ষমতা সেটা যেহেতু পোপরা দখল করছে, তো ধীরে ধীরে রাজার ক্ষমতা কমে আসছে। রাজার ক্ষমতা এইভাবে কমে আসছে ঠিকই, রাজা তখন কি করছে, নিজের পথ এটা সুরক্ষিত করার জন্য তখন তারা নিজেকে অন্য একটা পন্থা পদ্ধতি অবলম্বন করছে। ও কি সেই পন্থা পদ্ধতি অবলম্বনটা হচ্ছে এটাই, যে রাজা দেখলো যে যারা এখানকার বণিক সমাজ, বণিক মানে হচ্ছে যারা ব্যবসা করে, যেটা বললাম যাযাবর, যে এই যাযাবররা কি করে, যাযাবররা বিশ্বের বিভিন্ন দেশে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা যায়, তারা উটের পিঠে তারা ঘোড়ার পিঠে করে তারা বিশ্বের বিভিন্ন দেশে মালপত্র নিয়ে যায়, সেখানে গিয়ে সেগুলো বেচে, বিক্রি করে এসে সেখান থেকে যে তারা লাভ পায়, সেই লাভের টাকা দিয়ে তারা কি করার চেষ্টা করে, তারা নিজেদের সম্পত্তিটাকে এরকমভাবে বৃদ্ধি করার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্যকে আরও উন্নতি করার চেষ্টা করে। তাহলে কম দামে জিনিস কিনে তারা বেশি দামে গিয়ে বিক্রি করে তারা, ব্যবসায়ীরা যেভাবে লাভ করতো, তারা দেখছে যে আমাকে আরও অনেক উন্নতি করতে হবে। বিশেষ করে তুমি দেখবে যে যখন ওয়েস্টার্ন ইউরোপে, মানে পশ্চিম ইউরোপে যখন তুমি দেখবে যে অনেক বেশি গির্জার প্রভাব দেখতে পাবে, তুমি খ্রিশ্চানিটির প্রভাব দেখতে পাবে, তখন তুমি দেখতে পাবে মোটামুটি তুমি 1200-1300 দিকে এসে তুমি দেখতে পাবে কি, যে 1200-1300 শতাব্দীর দিকে এসে দেখতে পাবে যে তুমি ইস্টার্ন যে ইউরোপ, বা বলতে পারো যে এশিয়ার যে পার্টটা, যেটাকে আমরা মিডল ইস্ট বলে থাকি, মধ্য এশিয়া বলে থাকি, তো যেটাকে আরবিয়ান কান্ট্রি, আরব লীগ যেগুলোকে বলা হয়, বা আরবের ভূখণ্ড যেটাকে বলা হয়, তো এই পার্টটাতে যেখানে সব থেকে দেখবে খনিজ তেল বেশি পাওয়া যায়, তেল প্রচুর পরিমাণে, খনিজ তেল যেগুলো দিয়ে মোটরসাইকেল চলে, আমাদের গাড়ি চলে, সেই সমস্ত তেলগুলো। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইসলাম ধর্মের একটা বিশেষ প্রভাব বৃদ্ধি পেয়েছে, কারণ ওই খ্রিশ্চানিটি আর ইসলামের একই সঙ্গে বিবর্তন, একই সঙ্গে এমার্জেন্স হয়েছিল, একই সঙ্গে তাদের উৎপত্তি হয়েছে। খ্রিশ্চানিটি নিজেকে ওইদিকে ডেভেলপ করেছে পশ্চিম দিকে, আর ইসলাম নিজেকে পূর্ব দিকে ডেভেলপ করেছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে পূর্ব দিকে এর প্রভাবটা বৃদ্ধি পেতে থাকে, ওখান থেকে এসে বণিক সম্প্রদায়, পশ্চিম পার্ট থেকে বণিক সম্প্রদায় যখন পূর্ব দিকে ব্যবসা করার জন্য আসছে, তখন এরা ব্যবসা করার সাথে সাথে এটাও নোটিশ করে যায় যে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে বিশেষ রকমভাবে, ছোটোখাটো যেই রকম উপায় তারা ছিল সেই সময়, তো বিশেষ কতগুলো উন্নতি সেই সময় সাধন করেছে। তো এদের তখন ইচ্ছে জাগে যে এই ধরনের উন্নতি আমাদের নিজেদের দেশে গিয়েও করতে হবে। তারা যখন নিজেদের দেশের এই ধরনের উন্নতি করতে চায়, তখন তাদের বিশেষ করে প্রয়োজন পড়ে আরও অনেক কিন্তু সম্পত্তির, আরও অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে। ধরে নাও সহজ ভাষায়, যে এদিকে এসে তারা দেখছে, ইস্টার্ন ইউরোপে বা আরবের দিকে এসে তারা দেখছে যে এখানকার বাড়িঘরগুলো অনেক উন্নত, এখানে সায়েন্স টেকনোলজি অনেক উন্নত, যোগাযোগের মাধ্যমগুলো অনেক উন্নত, তো আমরাও এগুলো করতে চাই। তো তারা যখন এটা ভেবে যখন নিজেদের দেশে যাচ্ছে, তখন গিয়ে দেখছে যে সেটা করার জন্য তাদের আরও টাকার প্রয়োজন, এই টাকাতে হবে না যতটা তাদের কাছে আছে, তাহলে তাদের আরও টাকার প্রয়োজন, আরও সম্পত্তির প্রয়োজন। তাহলে এই সম্পত্তিটা কোথা থেকে আসবে, তার মানে তাদের ব্যবসা বাণিজ্য আরও বড় করতে হবে, তবেই সেখানে লাভ হবে, মানে লাভের টাকা দিয়ে তবে তারা সেই ধরনের কিছু ডেভেলপমেন্ট করতে পারবে, বড় বাড়ি বানাতে পারবে, বা আরও যে সমস্ত জিনিস তাদের দরকার বলে মনে হচ্ছে সেগুলো করতে পারবে, উন্নতি ওভারঅল তারা নিজেদের উন্নতি করতে পারবে। কিন্তু দেখছে যে উন্নতি করতে গেলে
বারে বারে আমার কি প্রয়োজন পড়বে, সম্পদের প্রয়োজন পড়বে, বারে বারে আমাকে কি প্রয়োজন পড়বে না জমির প্রয়োজন পড়বে, যেখান থেকে আমি কি করব, বা লেবারের প্রয়োজন পড়বে যাদেরকে আমি কাজ করিয়ে নিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করে হয়তো সেই প্রোডাক্টটা বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো। কিন্তু দেখা যাবে কি বারে বারেই এই পোপরা কি করেছে, বা গির্জারা মানে পোপের কন্ট্রোলে গির্জার আন্ডারে সবগুলো কিন্তু চলে গেছে সম্পত্তিগুলো, অনেক সম্পত্তি তারা জমি জায়গা থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু সেখানে কিন্তু চলে গেছে। প্লাস প্লাস মানুষের সমর্থনটুকুও তারা গির্জা কি করতো সেই সময়, স্বর্গের টিকিট বিক্রি করতো, স্বর্গে যে যদি তুমি যদি আজ গির্জাকে এত টাকা দান করো, গির্জাকে যদি তোমার অমুক সম্পত্তি দান করে দাও, তাহলে তুমি কি হবে, তোমার যখন মৃত্যুবরণ ঘটবে তখন তুমি স্বর্গে যাবে, আর যদি না করো তাহলে তুমি নরকে যাবে। তাহলে তোমাকে স্বর্গের টিকিট এই মুহূর্তেই কিনতে হবে, যেহেতু ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে পোপ এবং তার প্রতিষ্ঠান হচ্ছে গির্জা, তো এদের কাছ থেকেই তোমাকে স্বর্গে যাওয়ার টিকিট লাভ করতে হবে। এই টিকিটটা পেলেই তুমি কি করতে পারবে, টিকিটটা পেলেই তুমি কিন্তু স্বর্গে যাবে মৃত্যুর পর। তো স্বর্গে যদি তোমাকে যেতে হয় তাহলে দান করতে হবে। তো এইরকমভাবে মানুষকে এরা বুঝিয়েছিল, সঠিক কি ভুল এখন তারাই ভালো বলতে পারবে। অনেকে তো বলে এগুলো ভুল বুঝিয়েছে তারা। তো যাই হোক, মানুষকে তারা ভুল বুঝিয়েছে, এরকমভাবে ভুল বুঝিয়ে তারা কি করেছে, তারা স্বর্গের টিকিট বিক্রি করে প্রচুর টাকা পয়সা সোনা গয়না তারা কিন্তু তার মালিক হয়ে গেছে। এবার বণিক সম্প্রদায় দেখছে যে তাদেরকে যখন উন্নতি করতে হবে তখন কি হবে না, তখন প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন পড়বে, কারণ লেবারকে দিয়ে কাজ করাতে হলে টাকার প্রয়োজন পড়বে। জমিতে গিয়ে যদি চাষবাস করতে হয় তাহলে জমির প্রয়োজন পড়বে, কিন্তু সব তো মালিকানা তো ওদের হাতে, তাহলে টাকা পয়সা পাবে কোথায়, জমি বা পাবে কোথায়। তো তখন এরা গিয়ে কি করলো, তখন এরা গিয়ে এই রাজা যে দুর্বল হয়ে গেছিল তাকে গিয়ে সমর্থন জানাচ্ছে, রাজাকে বলছে যে রাজা আমি তোমাকে সমর্থন জানাতে চাই, যে এটা আমি তোমাকে টাকা পয়সা দিয়ে, আমার কাছে আমি ব্যবসায়ী, আমার কাছে প্রচুর টাকা পয়সা ইনকাম হয়, তো আমি সেই টাকা পয়সা তোমাকে কিছু ট্যাক্স দিতে পারি, ট্যাক্স দিয়ে আমি কি করতে পারি, তোমাকে নিজেকে শক্তিশালী করতে পারি। প্রতিদানে তোমাকে আমাকে কি দিতে হবে, প্রতিদানে তোমাকে আমাকে ওই যে সম্পত্তিগুলো গির্জার কাছে গিয়ে জমা হয়ে গেছে মিথ্যে বুঝিয়ে ভুল বুঝিয়ে তারা যে এখানে সব দখল করেছে, সেগুলো তোমাকে পাইয়ে দিতে হবে। রাজা দেখলো এটা তো বেশ একটা বড় সুযোগ, রাজা দেখছে যে এটা তো বড় বেশ সুযোগ, তার কারণ রাজা তো দুর্বল হয়ে গেছে, গির্জার পোপরা এসে এখন তার কাজের উপর ছড়ি ঘোরাতে শুরু করেছে। তো এই মুহূর্তে সে দেখলো কি যে হ্যাঁ, রাজা তার যে পুরনো যে গৌরব, তার যে নিজের যে স্বাধীনতা, তার নিজের কাজ করার যে ক্ষমতা, সেটা ফিরে পাওয়ার জন্য সে কী করলো, এদেরকে সমর্থন দিল, বললো যে ঠিক আছে আমি তোমাকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করব, তুমি আমাকে টাকা পয়সা দাও ট্যাক্স হিসেবে, সেই টাকা পয়সা দিয়ে আমি নিজে শক্তিশালী হই, এবং প্রতিদানে শক্তিশালী হয়ে গেলে কি হবে না, পোপদের সঙ্গে লড়াই করে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। নইলে ওদের এত টাকা পয়সা আছে, এত জনসমর্থন আছে যে আমি সেখানে আমাকে কেউ কিন্তু এখানে এসে খুব একটা বেশি আমাকে পাত্তা দিচ্ছে না, মূল্য দিচ্ছে না। তো ফলে রাজাকে এরা গিয়ে সমর্থন করলো, রাজা অনেক শক্তিশালী হলো ধীরে ধীরে। রাজা তখন গিয়ে কী করলো, পোপের সঙ্গে গির্জার বিরুদ্ধে তারা কিন্তু এক প্রকার প্রতিবাদ ঘোষণা করে দিল, এবং ধীরে ধীরে তারা বিভিন্ন যে ভুলগুলো মানুষকে বুঝিয়েছিল সেই ভুলগুলো তারা মানুষের সামনে তুলে ধরলো। রাজা জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আরও অনেক বেশি শক্তিশালী হলো, জনগণের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হচ্ছিল রাজা গিয়ে সেখানে দাঁড়াতে শুরু করলো। রাজা যখন নিজে দাঁড়িয়ে গেল সেখানে এসে, তখন মানুষ দেখতে শুরু করলো যে এবার তো আমাকে রাজা বেশ, পোপের থেকে বা গির্জার থেকেও রাজা বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, রাজা আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করছে, তাহলে রাজাকেই আমরা সমর্থন দেবো। তো জনগণও ধীরে ধীরে কী করতে শুরু করলো, রাজাকে সমর্থন দিতে শুরু করলো। রাজাকে যখন জনগণ এইরকমভাবে সমর্থন দিতে শুরু করছে, তখনই আমরা দেখতে পাচ্ছি কি যে বিপরীত দিকে এই গির্জার যে ভূমিকা, সেই ভূমিকাটিকে, গির্জার যে রোল বা ভূমিকা, সেই ভূমিকাকে ডিক্লাইন করার জন্য কিন্তু অনেক সমাজে এইরকম অনেক মানুষ বেরিয়ে এসেছে, তারা সমাজ সংস্কারের কাজ করেছে, তারা ধর্ম সংস্কারের কাজ করেছে। ধর্মের মধ্যে যে মিথ্যে জিনিসগুলো প্রচার হচ্ছিল, যেগুলোকে যেমন ধরে নাও স্বর্গের টিকিট বিক্রি হতো, মানুষকে মিথ্যে বোঝানো হতো, ভগবানের বা ওই ঈশ্বরের ভয় দেখানো হতো, মৃত্যুর পরের জীবনের কথা বলা হতো। তো এই সমস্ত ভুল ভ্রান্তিগুলোর বিরুদ্ধে গিয়ে কি করলো না, দেখবে সেখানে প্রচুর মানুষ, যেমন মার্টিন লুথারের নাম নিশ্চয়ই শুনেছ। মার্টিন লুথার নিজেই একজন হচ্ছে পোপ ছিলেন, তিনি নিজে এখানে কি করলেন, মার্টিন লুথার নিজেই এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে শুরু করলেন, করে একটা ধর্মের মধ্যে বিশাল সংস্কার নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন যে ধর্মের মধ্যে অমুক 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 জিনিসগুলো, এগুলো কোনোদিন ধর্মের মধ্যেই নেই, এগুলো পোপগুলো তারা নিজেদের সম্পত্তিবান হওয়ার জন্য এই সমস্ত মিথ্যে প্রচার তারা করেছে, তো স্বাভাবিকভাবে সেগুলোকে সংস্কার করা দরকার। তো সংস্কার তারা সেখানে তিনি কিন্তু করতে এইরকমভাবে শুরু করলেন, এবং একে একে এই ধরনের অনেক মহান মনীষী বেরিয়ে আসলেন,
তারা সংস্কার করার কাজটা কিন্তু শুরু করলেন। তাহলে যে রাষ্ট্রে আমরা কি দেখতে পাবো, যে রাষ্ট্রে আমরা দেখতে পাবো যে সেখানে একটা ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস ছিল, সবাই জনগণ বসে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতো, যুক্তির মাধ্যমে সমস্ত কিছু ভাবতো, ধর্মের যে প্রভাব ছিল না তা নয়, যুক্তির একটা জায়গা ছিল সেখানে, ইন্টেলেকচুয়ালসরা সেখানে বা যারা যারা সেখানে বুদ্ধিজীবী মানুষ সেই সময় তারা বেশ সেখানে, বা শিক্ষক সমাজ যারা ছিল তারা বেশ সেখানে তাদের বুদ্ধির পরিচয় দিত এবং সমাজকে উন্নতি করার কাজ করতো। তো রাষ্ট্রকেন্দ্রিক একটা আলোচনা ছিল সেটা রোমান পিরিয়ডে এসে ল এবং নাগরিকের দিকে চলে গেল, তারপর থেকে এটা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে, ধর্মের দিকে চলে যাচ্ছে। যে মডার্ন এজে এসে আমরা কি দেখতে পাচ্ছি, মধ্যযুগে এসে, মডার্ন না, মিডিল এজে এসে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম এই জায়গাটাকে দখল করে নিয়েছে। যে রাজ্য আর রাজনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি রাজাকে ধর্ম মেনে কাজ করতে হচ্ছে, ধর্ম মেনে কাজ করতে হচ্ছে, পোপদের কথা মতো কাজ করতে হচ্ছে, এবং সমস্ত কিছুর অধীনে কিন্তু পোপরা চলে এসেছে, পোপের অধীনে সমস্ত কিছু চলে এসেছে। তো রাজনীতির আলোচনাগুলো এইরকমভাবে কি হলো, যেখানে একটা যুক্তি নির্ভর আলোচনা ছিল, যেখানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ছিল, সেখানে আমরা দেখতে পাবো যে সেই যুক্তি নির্ভর আলোচনার জায়গায় সেখানে কি হলো, একটা বিশ্বাস কেন্দ্রিক একটা আলোচনা শুরু হলো, ঈশ্বর কেন্দ্রিক একটা আলোচনা শুরু হলো। এখানে এখানে ধর্মের রোল একটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করলো। তো যখন এই যুক্তি কেন্দ্রিক আলোচনাগুলোকে পরিহার করে, প্রত্যাখ্যান করে যখন এই ধরনের বিশ্বাস কেন্দ্রিক একটা আলোচনা জায়গায় হলো, তখন আমরা দেখতে পাবো কি যে গোটা মিডিল এজ জুড়ে মানুষের বিশেষ কোনো উন্নতি হয়নি। মধ্যযুগ জুড়ে আমরা দেখতে পাবো মানুষের অনেক 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 ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো অনেক ক্ষতি হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে, মানুষের বিশেষ কোনো উন্নতি হয়নি, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এই কারণে এটাকে বলা হয় ডার্ক এজ বলা হয়, ডার্ক মানে অন্ধকার যুগ বলা হয়। তো মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় তার কারণ যুক্তির বিশেষ কোনো জায়গা এখানে ছিল না, সব বিশ্বাস, ধর্মের ধর্ম নামক যে বস্তুটি আছে, বস্তু বলবো না, যে আইডিয়াটি আছে, সেই আইডিয়ার উপর মানুষের অত্যধিক বেশি বিশ্বাস হয়ে গেছিলো। এবং এইরকমভাবে রাজা সহ জনগণ সবাই যেহেতু পোপের কন্ট্রোলে চলে এসেছিল, তাই এই কারণে আমরা এটাকে যুক্তির বিপরীতে আমরা এটাকে বিশ্বাসের উপর অন্ধকার যুগ হিসেবে কনসিডার করি। তো এইরকম আমরা দেখতে পাবো একটা বিবর্তন সেখানে কিন্তু হয়েছে, যে ধর্মকেন্দ্রিক একটা আলোচনা সেখানে উঠে এসেছে, মানুষের স্বাধীনতা, সাম্য, তারপরে তাদের নিজেদের মধ্যে বা সরকারের যে সমস্ত কাজকর্ম সেগুলো সম্পর্কে আলোচনাগুলো খুব কম হয়ে গেল, আর বৃদ্ধি পেল না, বরং ডিক্লাইন করতে শুরু করলো, অবক্ষয় দেখা দিল। তাহলে এগিয়ে যাচ্ছিল কিন্তু সে আবার কিন্তু পিছিয়ে আসলো, এই ধরনের একটা ঘটনা আমরা সেখানে দেখতে পাবো। এরপরে দেখতে পাবে যে এখানে মধ্যযুগে এসে তুমি দেখতে পাবে, মধ্যযুগ পার করে এসে যখন আমরা আধুনিক যুগে পা রাখছি 1500 শতাব্দী থেকে, তখন তুমি দেখতে পাবে ম্যাকিয়াভেলির নাম শুনতে পাবে, হবসের নাম শুনতে পাবে, লকের নাম শুনতে পাবে, রুশোর নাম শুনতে পাবে, সেখানে কান্টের নাম শুনতে পাবে, কান্ট তো অনেক পরে, হেগেলের নাম শুনতে পাবে, বিভিন্ন এই ধরনের বিভিন্ন চিন্তাবিদ থিঙ্কার্সরা বেরিয়ে আসলো। তারা এসে এবং শুধু সোশ্যাল সায়েন্সে নয় বা এই সমস্ত সমাজভিত্তিক আলোচনা নয়, সায়েন্সের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, বিজনেস ক্লাস অর্থাৎ বণিক সমাজ তারা অনেক উন্নতি করেছে নিজেদের করে, তারা কি করেছে, এবং এই আধুনিক যুগে এসে আমরা দেখতে পাবো কি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন হলো, যে সেখানে নতুন নতুন টেকনোলজি তৈরি করেছে, ব্যবসায়ীরা নিজেদের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেখানে কি করেছে, প্রচুর টেকনোলজি তৈরি করেছে। সেই টেকনোলজির মধ্য দিয়ে তারা কি করতে চাইছে, রাতারাতি অনেক প্রোডাক্ট তৈরি করতে চাইছে, সেই প্রোডাক্ট তৈরি করে তারা কি করতে চাইছে, অনেক লাভ করতে চাইছে মার্কেটে, সেগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে। তো এইরকম একটা পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন অত্যধিক পরিমাণে হচ্ছে, তখন ধীরে ধীরে যেহেতু ব্যবসায়ীদের টাকাতে এটা হচ্ছিল, তো ব্যবসায়ীদের অনেক উন্নতি হয়, ব্যবসায়ীরা অনেক ফুলে ফেপে ওঠে, তাদের অনেক উন্নতি হয়, তারা অনেক উন্নতি করছে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও উন্নতি করছে। তো এইরকমভাবে তারা অনেক উন্নতি করতে শুরু করে। আধুনিক যুগে এসে আমরা দেখতে পাবো কি, আধুনিক যুগে এসে এইরকমভাবে অনেক উন্নতির সাথে সাথে সায়েন্স টেকনোলজি সমস্ত কিছু উন্নতি হয়, এবং আমরা এখানে দেখতে পাবো কি যে মানুষের কিভাবে এই প্রোডাক্টিভিটিকে বাড়ানোর মধ্য দিয়ে মানুষের কিভাবে আরও বেশি করে স্বাধীনতা বৃদ্ধি করা যাবে, মানুষের মধ্যে আরও কিভাবে সেখানে তার উন্নতি করা যাবে, রাজ্য বা রাষ্ট্রের কিভাবে আরও উন্নতি হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু জায়গাকে দখল করে নেয়। অর্থাৎ স্বাধীনতা, সমতা, মানুষের সম্মান, সৌভ্রাতৃত্ব, এই সমস্ত শব্দগুলো কিন্তু বিশেষ জায়গা দখল করে নেয়। এখানে আমরা দেখতে পাবো যে তাহলে আবার নতুন বিবর্তন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্বাধীনতার কনসেপ্ট এখানে উঠে আসছে, এখানে দেখবে সাম্যের কনসেপ্ট উঠে আসছে, এখানে দেখবে সৌভ্রাতৃত্বের কনসেপ্ট উঠে আসছে। যেমন রাশিয়াতেই যেমন দেখবে ফ্রেঞ্চ রিভলিউশন যখন ফ্রান্সে
ফ্রান্সে যেমন দেখবে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে 1789-এ, তো সেখানে তুমি দেখতে পাবে, বা তারও আগে আমেরিকার স্বাধীনতা বিপ্লব হয়েছে, তারও 10 বছর আগে 1776 সালে। তো 1776 সালে দেখবে মানুষ স্বাধীনতা একটা বিপ্লব সেখানে করেছে স্বাধীনতার জন্য। এই আমেরিকা আজকে যাদেরকে এত শক্তিশালী দেশ দেখছি আমরা, তারাও কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল। এই এত একটা ছোট্ট একটা দেশ, আমরা তো ছিলামই, আমেরিকাও ছিল। তো 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। তার 10 বছর পরেই তুমি দেখতে পাবে যে 1789-এ গিয়ে তুমি দেখতে পাবে কি যে ফরাসিরা বিপ্লব করে, ফরাসিরা সেখানে যুদ্ধ বিদ্রোহ করে। সেখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির আইডিয়াকে তারা প্রমোট করতে চায়, এই কারণে তারা সেখানে আন্দোলন করেছে। তো এইরকমভাবে তুমি দেখতে পাবে মধ্যযুগ আধুনিক যুগ জুড়ে তুমি দেখতে পাবে কি যে আধুনিক যুগ জুড়ে তুমি দেখতে পাবে যে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলো রাষ্ট্র। এগুলো তো ছিলই, রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ছিল, কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র সরকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সরকারের যে 3টে ব্রাঞ্চ বা যে কাজকর্ম সেগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। ব্যক্তির জীবন, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তিদের মধ্যে সেখানে উন্নতি, সমাজের উন্নতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওভারঅল একটা জায়গা দখল করে নেয়। তো এই সমস্ত নতুন নতুন শব্দগুলো কিন্তু আধুনিক যুগে এসে একটা নতুনত্ব লাভ করেছে, একটা নতুন একটা কিন্তু পথ তৈরি করেছে। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এই সমস্ত আলোচনাগুলোও কিন্তু এর বিবর্তনে কিন্তু প্রয়োজন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে 21st সেঞ্চুরিতে, এই মুহূর্তে আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করছি। 1970 সালের পর থেকে নতুন আর একটা এজ দেখতে পাচ্ছি আমরা, আর একটা যুগ দেখতে পাচ্ছি। সেই যুগটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। অর্থাৎ আমরা এখন নিজেরা কি করছি, নিজেরা মানে একটা দেশ আর একটা দেশের সঙ্গে সেখানে অর্থনৈতিকভাবে হতে পারে, সাংস্কৃতিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, তারা কিন্তু একটা দেশ আর একটা দেশের উপর কিন্তু বিভিন্ন রকমভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। মানুষের কিন্তু দেখবো ওপেন যাতায়াত তৈরি হয়েছে, ওপেন, যে আমরা ইজিলি আমেরিকা যেতে পারছি, ইজিলি আমরা ইউরোপে যেতে পারছি, ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারছি, ওরাও আমাদের দেশে আসতে পারছে। তো শুধু এটা নয়, বিভিন্ন প্রোডাক্টগুলোও দেখবে এরকমভাবে ধীরে ধীরে কী হতে শুরু করে না, এইরকমভাবে তার কিন্তু যাতায়াত তৈরি হয়। ওই দেশের প্রোডাক্ট এখানে এসে বিক্রি হচ্ছে, এই দেশের প্রোডাক্ট ওখানে গিয়ে বিক্রি হচ্ছে, এবং খুব ইজিলি হচ্ছে। আগে সেখানে অপেক্ষা করতে হতো, অনেকটা সময় সেখানে অপেক্ষা করতে হতো, এখন কিন্তু সেটা আর করতে হয় না, এখন ইজিলি হয়ে যায়। যেমন তুমি কোচবিহারে বসে আছো, কোচবিহারে কোথায় আর এই কলকাতা কোথায়, বিশেষ একটা ধরে নাও একটা, তাও মোটামুটি 800 কিলোমিটারের তো একটা ডিস্টেন্স তো রয়েছে, 750-800 কিলোমিটারের ডিস্টেন্স তো পাবেই তুমি। তো 800 কিলোমিটারের ডিস্টেন্স থাকলেও তুমি দেখবে যে ওখান থেকে এখানে কমিউনিকেট করাটা ডিফিকাল্ট নয়। তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি যা বলছি তুমি শুনতে পাচ্ছ, তুমি যা বলছো আমি শুনতে পাচ্ছি। তো এটাই আগেকার দিনে অনেক কষ্টকর ছিল। এই কথাটাই যদি তোমাকে গিয়ে আমাকে বলতে হতো, তাহলে হয়তো আমাকে এখানে ধরে নাও যে 5 দিন 6 দিন অপেক্ষা করতে হতো, কারণ যানবাহন ব্যবস্থা এত উন্নত ছিল না, যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। বা এখনও যদি তুমি ট্রেনের কথা বলো, তাহলে ট্রেনে এখনও দেখবে সেখানে তোমার মোটামুটি 16 ঘন্টা 14 ঘন্টা লেগে যাবে, তাই না, কোচবিহারে যেতে কলকাতা থেকে। কিন্তু এখনকার দিনে এই টেকনোলজিগুলো, নতুন টেকনোলজি আসার ফলে দেখতে পাবো আমরা কি যে এগুলো অনেকটা ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। কীরকম ইজি হয়ে গেছে, যে বলছি যে তুমি ওখানে বসে আছো, আমি এখানে বসে আছি, তুমি কোচবিহারে, আমি কলকাতায়, এবার দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কি না, শিক্ষক ছাত্রের একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি তোমাকে যেটা বলছি তুমি ইজিলি শুনতে পাচ্ছ, তুমি যেটা বলছো আমি সেটা জানতে পারছি। ডিস্টেন্সটা কমে এসেছে, টাইমটা কমে গেছে। আগে 14 ঘন্টা লাগতো, এখন আর 0 টাইম লাগছে। আমি যা বলছি ইনস্ট্যান্ট তুমি শুনতে পাচ্ছ, কাজে 0 টাইম হয়ে গেছে সেটা। আবার ডিস্টেন্স 800 কিলোমিটারের রাস্তাটা কিন্তু কমে গেছে, ইজিলি হয়েছে। তো এইরকমভাবে শুধু কমিউনিকেশনস নয়, কমিউনিকেশনসের সাথে বিভিন্ন প্রোডাক্টগুলোও কিন্তু পৌঁছে যাচ্ছে। তো ধরো আমার যে জ্ঞানটা, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। শিক্ষা, আমার কাছে যে শিক্ষাটা আছে, জ্ঞানটা আছে, এটা আমার কাছে প্রোডাক্ট। তো এটা এখন ইজিলি তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে টাইম এবং স্পেসের এই যে লিমিটেশন, সেই লিমিটেশনসগুলো কমে এসেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এইরকমভাবে আমরা বিশ্বে, এটা শুধু আমাদের দেশের ভেতরে নয়, বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এইরকমভাবে যাতায়াত ব্যবস্থার দূরত্বটা কমে এসেছে, সময়ের দূরত্বটা কিন্তু কমে এসেছে, 0 হয়ে গেছে। তো ফলে একে অপরের, এবং তাছাড়াও যে আরও ভার্চুয়ালি ফিজিক্যালি যে সমস্ত কমিউনিকেশন, সেগুলোও দেখবো অনেক উন্নত হয়েছে। যেমন ট্রেন আগে অনেক সময় লাগাতো, এখন অনেক কম সময় লাগায়। এখন এরোপ্লেন তৈরি হয়েছে তোমার, কোচবিহারে বোধহয়, তো এখন বোধহয় হেলিকপ্টারও যায়। তো সেখানে হেলিকপ্টারও সেখানে গিয়ে যাতায়াত করছে কম সময়ের মধ্যে, সেখানে যাতায়াত ব্যবস্থাটা ইজি হয়ে গেছে। তো এইরকমভাবে তুমি এটা বুঝতে পারবে, এইরকমভাবে তুমি এটা নিশ্চয়ই রিয়েলাইজ করবে যে কি হয়েছে, এরকমভাবে তুমি নিশ্চয়ই রিয়েলাইজ করবে যে এখানে যাতায়াত ব্যবস্থাটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে, কমিউনিকেশনসটা অনেক ইজি হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশনস, যে আমরা এইরকমভাবে কি হয়েছি, একে অপরের সঙ্গে এই কারণে খুব ইজিলি কানেক্টেড হয়ে পড়েছি।
গ্লোবালাইজড হয়ে পড়েছে। আমরা আজকে গোটা বিশ্বের সাথে কমিউনিকেট করছি, গোটা বিশ্ব আমাদের সাথে কমিউনিকেট করছে। তো গ্লোবালাইজ একটা ওয়ার্ল্ড হয়ে গেছে। ওদের দেশের কোম্পানিগুলো আমাদের দেশে এসে ব্যবসা করছে, আমাদের দেশের কোম্পানি ওদের দেশে গিয়ে ব্যবসা করছে। তো ইজিলি এখানে কিন্তু কমিউনিকেশনসগুলো হচ্ছে। এতে করে লাভ কী হচ্ছে? এতে করে লাভ হচ্ছে এটাই যে মানুষের স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে আরও করে, মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে আরও অনেক বেশি, মানুষের জীবনযাপনের মান অনেক উন্নত হয়েছে, অর্থাৎ লিভিং স্ট্যান্ডার্ড অনেক ডেভেলপ করেছে। যে আজ আমার কাছে এখানে আমি আগে হয়তো সেখানে ধরে নাও যে সেখানে হয়তো কোনো ইনকামই করতাম না। হ্যালো। তো নেট শেষ তাহলে। স্যার নেট শেষ হয়ে গেছে। ওকে, আর 5 মিনিটই আছে, সরে নাও, ঠিক আছে? হ্যাঁ ইন দ্যাট কেস আমরা অনলাইনেও ক্লাসটা এইভাবে ফোনেও করতে পারি। হ্যাঁ, হ্যাঁ কিছু সময় হোয়াটসঅ্যাপ ভিডিও কলও হতে পারে খুব সুন্দর করে। গুগল মিটে হলে ভালো হয়, প্রেজেন্টেশন দেখানো যায়, তো অনেক কিছু ইয়ে করা যায়। যাই হোক, তো এইরকমভাবে তুমি দেখবে যে আজ যেহেতু কমিউনিকেশন সিস্টেম অনেক বেশি ইজি হয়ে গেছে, ফলে মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যে বৈষম্য, সেই সমস্ত বৈষম্যকে কীভাবে দূর করা যায়, মানুষের স্বাধীনতাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়। যারা স্বাধীনতার এখনও অনেক বাইরে রয়ে গেছে, তারা স্বাধীনতা উপভোগ করতে পারছে না, না তাদের কাছে খাদ্য আছে, না তাদের কাছে বস্ত্র আছে, না তাদের কাছে মাথার উপর ছাদ আছে, না তাদের কাছে মেডিসিন আছে, না তাদের শিক্ষা আছে। তো এই সমস্ত মানুষগুলো এখনও, এই সংখ্যাটাও কিন্তু আরও 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 অনেক, এবং মানুষের আরও অনেক ধরনের পরিচয়ের ধারণা গড়ে উঠেছে, তার জাতিগত পরিচয়, তার ধর্মগত পরিচয়, তার তার লিঙ্গগত পরিচয়, তার ভাষাগত পরিচয়। তো এই সমস্ত পরিচয়গুলো কিভাবে তার সিকিওর করা যায়, কিভাবে এই সমস্ত পরিচয়গুলোকে আরও মানে মেনটেন করে কিভাবে তাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া যেতে পারে, প্রত্যেকের মধ্যে কিভাবে আরও নতুন রকমভাবে, বা তাদের মধ্যে যেহেতু একটা সৌভ্রাতৃত্ব কীভাবে গড়ে তোলা যেতে পারে, এবং গোটা বিশ্বজুড়ে কীভাবে একটা একটা গোটা বিশ্বজুড়ে কীভাবে একটা একটা গ্লোবাল গভর্নমেন্ট গড়ে তোলা যেতে পারে, যে বিশ্ব সরকার গড়ে তোলা যেতে পারে কিভাবে, এবং সকলে মিলে যেহেতু কীভাবে শান্তিপূর্ণ পথে জীবনযাপন করা যেতে পারে। তো এগুলোই হচ্ছে আজ বলা যেতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনার বিষয়বস্তু। তো যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা দিয়ে শুরু হলো, যে আদর্শ রাষ্ট্র কীভাবে গড়ে তোলা যায়, সেখানে আজকে দেখতে পাবো যে শয়ে আমি তো 2-4টে নাম বললাম, এরকম অসংখ্য কিছু পাবে, শয়ে হাজারে টপিক এখানে কিন্তু অন্তর্ভুক্ত হলো, এবং প্রত্যেকের চেষ্টা একটাই, যে একটা ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছে তাদের জীবনযাত্রাকে আরও কীভাবে উন্নত করা যায়, তাদের স্বাধীনতা কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের মধ্যে সাম্য কীভাবে নিয়ে আসা যায়, ইকুয়ালিটি কীভাবে নিয়ে আসা যায়, এবং শুধু একটা দেশের মধ্যে নয়, আজ গোটা বিশ্বের নাগরিককে কীভাবে শান্তিপূর্ণ পথে রাখা যায়, বা শান্তিপূর্ণ উপায়ে তাদেরকে জীবনযাপন করতে দেওয়া যায়, শান্তি কীভাবে বজায় রাখা যায়, যুদ্ধগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে কীভাবে কমানো যায়। হ্যাঁ, যেমন দেখবে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে। তো এই সমস্ত যুদ্ধের জায়গাগুলো কীভাবে, যেগুলো হওয়ার ফলে প্রচুর মানুষের জীবন নষ্ট হচ্ছে, প্রচুর সম্পদ নষ্ট হচ্ছে, তো এগুলোকে কীভাবে রক্ষা করা যায়, এই সমস্ত বিষয়গুলোই আজ দেখতে পাবে তুমি কি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের এই ডিসিপ্লিনের মূল বিষয়বস্তু হয়ে উঠে এসেছে। এবং এই রকমভাবে তার ডিসিপ্লিনের অনেক উন্নতি হয়েছে বলা যেতে পারে। যে শুরু করেছিল ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা ছোট্ট একটা পরিসরের মধ্যে আলোচনা হতো, আজ একটা বিশাল বড় এরিয়াকে আলোচনা করছে, এবং অসংখ্য তার কিন্তু বিষয় বা ছোট তার সাবজেক্ট রয়েছে, সেগুলোকে ডিল করার চেষ্টা করার মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রাকে উন্নত করা, মানুষের স্বাধীনতাকে বৃদ্ধি করা, এবং সকলের মধ্যে একটা সাম্য এস্টাবলিশ করাটাই কিন্তু আজ কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তো রাষ্ট্রবিজ্ঞান এইভাবে নিজেকে কিন্তু উন্নতি তার ঘটিয়েছে, তার শৃঙ্খলার মধ্যে এই সমস্ত বিষয়গুলো বা ডিসিপ্লিনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তো এগুলোই তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, এগুলোই আলোচনায় আসবে, এগুলোই মনে রাখতে হবে, তাহলেই হবে। বোঝা গেছে? কোনো অসুবিধে? ওকে, কলেজে তো এটা তো পড়াইনি বললে এখনো?
তাহলে এই যে গল্পটা আমি বলে দিলাম, গল্পের ছলেই বললাম, কারণ এগুলো বইয়ে যেভাবে আছে সেগুলো খুব কঠিন। এত করে এইরকমভাবে তুমি হয়তো 10-15টা বই পড়লে এইভাবে সিকোয়েন্সে হয়তো সবগুলোকে সাজাতে পারবে। এক একটা বই এক এক রকমভাবে আছে, সিকোয়েন্সে তুমি নিয়ে আসতে পারবে না, বাট আমি চেষ্টা করলাম সবগুলোকে এইরকমভাবে একটা মালার মতো গেঁথে তোমাকে প্রেজেন্ট করার। তো যাই হোক, যদি বিশেষ করেও তারপরেও যদি কোথাও তোমার অসুবিধে হয় আমাকে তুমি জানাতে পারো, আমি সেটা আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমার দিন ঠিক হয়েছিল 2 দিন, তাই না? 2 দিনের মধ্যে এনাফ, তোমাকে নোটসগুলো আমি দিয়ে দেবো টাইম টু টাইম। তোমার তো বাংলায় নোটস লিখতে হবে। তো মুশকিলটা হচ্ছে যে তুমি এই আর কি, যে একটা মানে অনেকগুলোই পড়তে হবে তোমাকে, তো তোমাকে একটু লেগে থাকতে হবে। প্লাস যেহেতু তুমি বলেছিলে তোমার সিইউটির দিকে আসার ইচ্ছে, তো ভালো, সেক্ষেত্রে তুমি এরপরে এই টপিকগুলো থেকে বিশেষ প্রশ্ন কিছু জানতে চায় না। এই ইউনিট 2 থেকে প্রচুর প্রশ্ন সিইউটিতে জানতে চাই, ঠিক আছে? তখন থেকে তোমাকে আমি শর্ট প্রশ্নও কিছু দেবো, সেগুলোও সলভ করো, ওয়েবসাইটেই রয়েছে, সেগুলোও সলভ করো। এবং তোমাকে আমি এগুলো ধরে ধরে বোঝাবো বটে। তো এই শোনা এবং বোঝার কাজটা যদি করো, পরীক্ষা দেওয়ার কাজটা যদি নিয়মিত করো, তাহলে দেখো 4 বছর পর গিয়ে তুমি নিশ্চয়ই কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে, ঠিক আছে?